আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে আমরা হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট প্ল্যান অফ নেক সোয়েলিং এটা নিয়ে আলাপ করব। এটা একটা খুব এক্সটেন্সিভ বিষয়, কিন্তু আন্ডার গ্রাজুয়েটে আমরা যখন এমবিবিএস পরীক্ষা নিই আমরা এই প্রিন্সিপাল শিখাই, এবং আসলে প্রিন্সিপাল মনে রাখলে এই জিনিসগুলো সম্পর্কে সবকিছুই কিন্তু ট্রিটমেন্ট করা, প্ল্যান করা সবকিছুই খুব ইজিলি ডায়াগনোসিস করা যাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেফার করা যাবে। এই যে এই নেক সোয়েলিং এর আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, এই নেক সোয়েলিং এবং তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট প্ল্যান, এটার উপরে কিন্তু হেড নেকের মেইন সাবস্টেন্স এটা, এবং এইটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ নিয়েও আমি কথা বলবো। আর এটা পুরাটার উপরে আলাদা ফেলোশিপ দেওয়া হয়, এটা পুরাটা আলাদা একটা স্পেশালিটি হেড নেক সার্জারি। কাজে আমি আজকে মেইন জিনিস নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে থাইরয়েড, স্যালাইভারি গ্ল্যান্ডস এগুলো নিয়ে আরো 2টা বা 3টা ক্লাস আমরা নিব, ডিসকাস করব। আজকে আমরা এই নেক সোয়েলিং এর হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট প্ল্যান এবং কমনলি এনকাউন্টার্ড প্রবলেমস ইন দ্য নেক উইথ নেক সোয়েলিং আমরা আলাপ করব। পরবর্তীতে যদি বেশি লম্বা হয়ে যায়, পরবর্তীতে কিছু টপিকস আমরা পরবর্তীতে কথা বলবো। হিস্ট্রি, একটা নেক সোয়েলিং এটা কি জন্মের সাথে সাথে দেখা দিল, না জন্মের কিছুদিন পরে দেখা দিল, নাকি বুড়ো বয়সে এসে দেখা দিল, এগুলোর উপরে আমরা অনেকগুলো ডিজিজ ডায়াগনোসিস করে ফেলি। এবং এটা মোড অফ অনসেট, ডিউরেশন কতদিন আছে, এগুলোর কতগুলা গাইডলাইন আমরা নিয়ে থাকি। এটাতে পেইন আছে না নাই, এটার কোনো ডিসচার্জ আছে কিনা, এটার স্কিনটা কেমন, এগুলো নিয়ে পেশেন্ট আমাদেরকে বলে, এবং সাথে জ্বর আছে কিনা, এই সমস্ত জিনিসও আছে। বেসিক্যালি আমরা যেমন এইজের কথা বলি, জন্মের সাথে সাথে স্টার্নোমাস্টার টিউমার একটা জিনিস, এটা নিয়ে আন্ডার গ্রাজুয়েট লেভেলে বেশি ডিসকাস করার সুযোগ থাকে না বলে আমরা যখন এটা নাম বলি তখন এটা সামান্য পরিচয় করিয়ে দিই। স্টার্নোমাস্টার টিউমারটা জন্মের সাথে সাথেই আমরা দেখি, এবং এটার ঘটনাটা হলো যে আমরা কিন্তু যখন বলি যে এটা ব্রিজ প্রেজেন্টেশন থেকে হয়, ব্রিজ প্রেজেন্টেশনে আফটার কামিং হেড আমাদের মায়ের পেটের থেকে আসার সময় কিন্তু মাথাটা সবার পরে যখন আসে, মাথাটা হলো সবচেয়ে বড় জায়গা। মাথাটা যখন সেফালিক প্রেজেন্টেশন তখন থাকে, তখন বার্থ ক্যানেলকে এতটা ডাইলেট করে দেয় যে এরপরে সমস্ত বডি হুট করে চলে আসে। কিন্তু যখনই মাথাটা সবার পরে আসে তখন কিন্তু মাথা নিয়ে একটু বেশি টানাটানি করতে হয় অবস্টেটিশিয়ানদেরকে, এবং এই আফটার কামিং হেড বলে ওটাকে। এবং এটা করতে যেয়ে যখন এদিক ওদিক সমানভাবে টানতে না পারে, তখন দেখা যায় একদিকের স্টার্নোমাস্টয়েড মাসেল গুলো ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে গেলে এখানে হেমাটোমা হয়, এবং হেমাটোমা হয়ে পরে ফাইব্রোসিস হয়, এবং এটার নাম স্টার্নোমাস্টয়েড টিউমার। কারণ প্রথম থেকে এটাকে টিউমার হিসেবে মনে করা হতো হিস্ট্রিক্যালি, সেই জন্য এটার নাম এরকম। কোনো বিশেষ কোনো ট্রিটমেন্টের দরকার হয় না আনলেস কমপ্লিকেশন হয়। কত পার্সেন্টেজ অফ ফাইবার মাসেলে ছুটে গেল, কতটা হেমাটোমা হলো, এইটার উপরে পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দিলে এটা ট্রিটমেন্ট হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে এটা ফাইব্রোসিস হয়ে একটা স্টার্নোমাস্টয়েড মাসেল শর্ট হয়ে যায়, এটাকে রাইনেক বলে, এবং তখন ঘাড়টা একদিকে বাঁকা হয়ে যায়। এটা সার্জারি করে রিলিজ করে দিতে হয় পরের দিকে। পার্মানেন্ট হয়ে গেলে, বড় হয়ে গেলে আসলে সমস্যাই হয়। এটাকে বলে স্টার্নোমাস্টয়েড টিউমার। কাজে আমরা হিস্ট্রিতে এই কথা একদম ইজিলি ডায়াগনোসিস হয়ে যায়। ব্রাঙ্কিয়াল সিস্ট, এটাও কিন্তু জন্মের সাথে হয়। আমরা ব্রাঙ্কিয়াল অ্যাপারেটাস থেকে একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি ন্যাকের মধ্যে ইউনিল্যাটারাল হয় বেশিরভাগ ক্ষেত্রে, কখনো বাইল্যাটারাল হয়। আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব পরে। ব্রাঙ্কিয়াল সিস্ট, ফিস্টুলা এবং সাইনাস, এগুলো নিয়ে জেনারেল সার্জারিতে অনেক কথা হয়েছে, তবুও প্রসঙ্গ যখন আসছে আমি সংক্ষেপে একটু বলে ফেলবো। সিস্ট মানে একটা এনসিস্টেড একটা ক্যাভিটির ভিতরে ফ্লুইড কালেকশন হয়ে ন্যাকের মধ্যে, পেটের মধ্যে, হাতের মধ্যে সবখানে সিস্ট ইজ এ ফ্লুইড কন্টেইনিং স্যাক। এটা ব্রাঙ্কিয়াল যখন হয় তখন ব্রাঙ্কিয়াল অ্যাপারেটাস থেকে ডেভেলপ করার ফলে ন্যাকের মধ্যে ল্যাটারাল আইদার রাইট সাইড অথবা লেফট সাইড স্টার্নোমাস্টয়েড মাসেলের আপার এন্ড থেকে শুরু করে লোয়ার এন্ড পর্যন্ত যে কোনো জায়গায় সিস্টিক সোয়েলিং হিসাবে আসে। কাজে এটা আমরা জন্মের থেকে শুরু করে যে কোনো বয়সে আসতে পারে। এটা নিয়ে আমরা পরে আবার একটু আলাপ করব।
এবং এই সিস্ট যখন ডিসচার্জ হয় এটার নাম হয় সাইনাস। ন্যাকের মধ্যে অ্যাবসেস হয়ে যখন ন্যাকে চলে আসে এটার নাম সাইনাস। এটা একই জিনিস, ব্রাঙ্কিয়াল সাইনাস। আবার এটার কিন্তু জন্ম হলো থাইরয়েড টনসিলের পোস্টেরিয়র পিলারের ওখান থেকে কমিউনিকেশন থাকে, কারণ এটা সেকেন্ড ব্রাঙ্কিয়াল পাউচ থেকে আসে। এবং সে কারণে ওটা যখন ভিতর পর্যন্ত কমিউনিকেশন হয় এবং ডিসচার্জ থাকে সবসময়, তখন এটার নাম হয় ফিস্টুলা। ফিস্টুলা কমিউনিকেটস টু এপিথেলিয়াল সারফেসেস এবং একটা তাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে। সিস্টিক হাইগ্রোমা এগুলা জন্মের সাথে সাথে এগুলা দেখা যায়, এবং চাইল্ডহুড ডিজিজেস ন্যাকের মধ্যে গ্রাজুয়ালি ইনক্রিজিং সোয়েলিং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে বেশি দেখা যায়। কাজে এটা এইজের সাথে এভাবেই রিলেটেড। কিন্তু আমরা দেখি এগুলো হলো কনজেনিটাল প্রবলেমস, কিন্তু ইনফ্লেমেটরি সোয়েলিং এফেক্টস অল এজেস বাট কমন ইন অ্যাডাল্টস। ইনফ্লেমেটরি সোয়েলিং ন্যাকের মধ্যে আমরা যদি একটা গ্ল্যান্ডের মধ্যে ইনফেকশন হয়, নন স্পেসিফিক ইনফেকশন, স্পেসিফিক ইনফেকশন, এরকম নিউপ্লাস্টিক সোয়েলিংস ইউজুয়ালি অ্যারাইজেস ইন দ্য ওল্ড এজ। কাজে এইজের মধ্যে এই জিনিসগুলো আসে, যে একটা হলো কনজেনিটাল, আরেকটা হলো মিডল এজে, এবং আরেকটা হলো ওল্ড এজে। কাজে আমরা এই হিস্ট্রি থেকে কিন্তু এই জিনিসগুলো চলে আসে। মোড অফ অনসেট হঠাৎ করে রেপিডলি ইনক্রিজিং হলে ইনফ্লেমেটরি সোয়েলিং হবে, নাইলে ম্যালিগনেন্সি হবে। ডিউরেশন, শর্ট ডিউরেশন ইনফ্লেমেটরি হয়, আর ম্যালিগনেন্সিও শর্ট ডিউরেশনের হয়। কিন্তু লং ডিউরেশনের একটা হলে আমাদের দেশের পার্সপেক্টিভে টিউবারকুলাস লিম্ফ নোড লং ডিউরেশনে মান্থস এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাস থেকে, এবং কোল্ড হয়, অর্থাৎ ওরকম জ্বর নাই, ব্যথা নাই, কিন্তু গলার মধ্যে পুজ হতেছে, ফুলতেছে, এরকম। বিনাইন টিউমারও ঠিক একইভাবেই আসে। কিন্তু পেইন যদি থাকে, এগুলো সাধারণত ইনফ্লেমেটরি হয় অথবা নিউপ্লাস্টিক হয়। নিউপ্লাজমও কিন্তু আর্লি স্টেজে পেইন হয় না, যখন আশপাশে ইনফিল্ট্রেট করতে থাকে নার্ভ, স্কিন এবং অন্যান্য মাস্কুলার স্ট্রাকচার বা ভাস্কুলার স্ট্রাকচার, যেগুলোকে স্ট্রেস করলে, ইনভলভ করলে পেইন হয়। বিনাইন নিউপ্লাজম এবং কোল্ড এপসিসে কোনো পেইন থাকে না। কাজেই আমরা এখানে একটা সোয়েলিং, প্রথম কথায় হিস্ট্রি থেকে কিন্তু আমরা অনেক ডায়াগনোসিস একদম কনফার্মই হয়ে যায়। সাথে ক্লিনিক্যাল এক্সামিনেশন, অন্যান্যগুলোতে এক্সক্লুশন, ইনক্লুশন, বিভিন্ন ডাটা আমাদের মধ্যে জমা হয়ে আমরা এই ডায়াগনোসিস করে থাকি। লোকাল এক্সামিনেশনে, এক্সামিনেশনের মধ্যে দুইটা জিনিস, লোকাল এক্সামিনেশন, আসলে হেড নেকের এগুলো এক্সামিনেশন লোকাল। তবে সিস্টেমিক এক্সামিনেশনের কথা কখন উঠে, ফর এক্সাম্পল নেকের মধ্যে দেখলাম একটা লিম নোড প্রথমে মনে হইলো, তখন ওটার অ্যাবডোমিনাল, এক্সিলারি, ইঙ্গুইনাল সব সিস্টেম করতে হয়। আদারওয়াইজ আমরা যখন এরকম কনজেনিটাল কিছু ডায়াগনোসিস করে ফেলি, নিউপ্লাস্টিক কিছু ডায়াগনোসিস করে ফেলি, আর নিউপ্লাস্টিক কিছু নেকের মধ্যে পাইলে আবার ওটা অ্যাবডোমেন থেকে, পেরিনিয়াম থেকে, জেনিটালিয়া থেকে, কিডনি থেকে আসে কিনা, ওরকম জিনিস আমরা লোকেশন অনুসারে ডায়াগনোসিস করি। কিন্তু আমাদের ইন্সপেকশনে, আমরা লোকাল এক্সামিনেশনের ইন্সপেকশনে দেখি সাইট এটা কোথায়। লেফট সুপ্রাক্লেভিকুলার গ্ল্যান্ডে হলে কিন্তু সমস্ত বডি এক্সামিন করতে হবে। অন্য কোনো জায়গায় নেকের হলে আমরা একটা জেনারেল এক্সামিনেশন করব থ্রু অ্যান্ড থ্রু, কিন্তু অত ইয়ে করব না। কাজে এটা সাইটটা কোথায়, এটার নাম্বারটা কত, কতগুলা, সিঙ্গেল নাকি মাল্টিপল, এটা কি লিম্ফ নোড না কনজেনিটাল, ওগুলো বুঝে যাবে। সাইজ, এটা কত বড়, কারণ সাইজের কথা আসে, যদি আমাদের লিম্ফ নোডের টিউমার হয় তাহলে সাইজের উপরে N1, N2, N3 আমরা ক্লাসিফাই করে থাকি। শেপ, যেমন একটা জিনিসের থাইরয়েডের শেপ কেমন হবে, প্যারোটিডের শেপ কেমন হবে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের সাথে ওখান থেকে সোয়েলিং হলে তো ওটার সাথে শেপ খুবই মিলবে। সারফেস, সারফেস অনেক সময় স্কিন যখন ইনভলভ করে দেয়, পিউডি অরেঞ্জ একটা কথা বলে, যেটা ব্রেস্ট টিউমারের সাথে বেশি রিলেটেড। কাজেই আমাদের এই সারফেসটা কি স্মুথ সারফেস না লোবুলেটেড সারফেস। প্যারোটিডের মধ্যে যেমন টিউমার হলে কখনো লোবুলেটেড সারফেস হয়, বা মাল্টিপল লিম্ফ নোড এনলার্জ হলে যেমন লোবুলেটেড হয়, এরকম। কাজেই এই সাইটের উপরে আমরা ব্র্যাঙ্কিয়াল সিস্ট যেটার কথা বললাম, এটা আপার নেকে আন্ডার দি আপার থার্ড অফ দি স্টার্নোমাস্টয়েড হলো কমন সাইট, কিন্তু এটা অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য স্টার্নোমাস্টয়েডে যে কোনো জায়গায় হতে পারে। ডার্ময়েড ইউজুয়ালি ইন দ্য মিড লাইন হয়। সিস্টিক হাইগ্রোমা কমনলি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়। ক্যারোটিড বডি টিউমার নেকের মধ্যে, এটা আমরা পরে আরো আলাপ করব। এই ক্যারোটিড বডি টিউমার হলো আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজের এখানে। কাজে এই সাইট আমাদেরকে এটা, এবং সাইজ, এবং কতদিনের হিস্ট্রি। একটা ক্যারোটিড বডি টিউমার ইয়ার্স এন্ড ইয়ার্স এ যে বড় হয়, যেমন ডার্ময়েড একটা মিড লাইনে থাকে, এটা ইনফেকশন হলে হঠাৎ করে বড় হয়, নাইলে কিন্তু না। সিস্টিক হাইগ্রোমা কিন্তু অনেক বড় থেকে ছোট হয়, যে কোনো রিজিয়নে ইনভলভ করতে পারে।
আমরা কতগুলো জিনিস খুব ইম্পোর্টেন্ট এক কথায় আমরা অনেক সময় পরীক্ষার সময় ডায়াগনোসিস জিজ্ঞেস করি যে সোয়ালো করলে মুভ করলে এটা থাইরয়েড সোয়েলিং এবং নেকের মধ্যে একটা সোয়েলিং যদি আমরা দেখি এবং যদি সোয়ালোইং এর সাথে মুভ না করে তাহলে আমরা মনে করি যে এটা লিম্ফ নোড হতে পারে অথবা অন্য কোনো ক্যান্সার হতে পারে যেটা ইনফিলট্রেট করেছে অথবা আলাদা কোনো সিস্ট যেমন ব্রাঙ্কিয়াল সিস্ট বলি আমরা, এগুলো তো সোয়ালোইং এ মুভ করে না, ল্যাটারালি থাকে। প্রট্রুশন অফ দ্য টাং এর সাথে এবং এটাকে আমরা টাগ সাইন বলি। টাং প্রট্রুড করলে একটা মিডলাইন সোয়েলিং আপার থার্ডে, আমরা এটা নিয়ে আমরা থাইরোগ্লোসাল সিস্ট নিয়ে কথা বলবো, টাগ সাইন বলি। আমরা বলি যে সোয়ালো করেন অথবা জিহ্বা বের করেন, এগুলো হলো ইন্সপেকশনের আমরা ফাইন্ডিং। এই ইন্সপেকশনে যা আমরা দেখলাম এবং যা আমাদের ডাটা মাথার মধ্যে আসলো, ঠিক ওইটাকেই আমরা পরে পালপেশনে আমরা ইয়ে করব। কাজে তাহলে ইন্সপেকশনে আমরা এটা কোথায় লোকেটেড একটা ডিসক্রিপশন দিব এবং সাইজটা কি, নাম্বারটা কি। সাইজটা কিন্তু আমরা এখনো ম্যাপ ট্যাব দিয়ে মাপবো পালপেশনে। প্রথমে আমরা ধরে নেব এটা কতটুকু সাইজ, কয়েক সেন্টিমিটার না কয়েক মিলিমিটার। এটা শেপটা কি, এটা কি ওভাল না রাউন্ডেড নাকি কিডনি শেপ, কোন শেপে আসছে, এটা আমরা তখনই ইন্সপেকশনে আমরা এই জিনিসগুলো দেখবো, প্লাস এই মুভমেন্ট গুলা যে সোয়ালোইং এর সাথে মুভ করে কিনা, টাং প্রট্রুশনের সাথে মুভ করে কিনা, এগুলো কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট। ইভেন নেক সোয়েলিং যখন ল্যারিঞ্জিয়াল সিস্ট হয় বা ইয়ে হয়, তখন আমরা নাক মুখ বন্ধ করে মানুষকে বাতাস দেওয়ার জন্য বলি, প্রেসার দেওয়ার জন্য, এবং আমরা এগুলা ইন্সপেকশনে আমরা এই জিনিসগুলা কনফার্ম করি একটা নেক সোয়েলিং যখন লোকালি হয়। ইন্সপেকশনের মধ্যে স্কিনে কোনো রকমের ইনভলভমেন্ট আছে কিনা, স্কার আছে কিনা, আগে সার্জারি হলো কিনা, রিকারেন্ট কেস কিনা, আলসার আছে কিনা, তারপরে ফিস্টুলা আছে কিনা, সাইনাস আছে কিনা। আমি সাইনাস এবং ফিস্টুলা এবং সিস্ট এই দুইটা সম্পর্কে আমরা বলছি। এই যে থাইরোগ্লোসাল সিস্ট বললাম এন্টিরিয়রলি হাইওয়েডের উপরে নিচে এই জায়গার মধ্যে থাকে, এটা কিন্তু কোনো সময় ডিসচার্জ হয়, আইদার ইনসিশন দিয়ে হয় অথবা একবার ইনফেকশন হলো, ইনফেকশন হওয়ার পর এটা ফেটে যায় হলো, অথবা ইনফেকশন হওয়ার পর ইনসিশন দিল, এবার আর ডিসচার্জ বন্ধ হয় না। এগুলাকে আমরা বলি থাইরোগ্লোসাল ফিস্টুলা। কাজে এটার সাথে যদি বেজ অফ দ্য টাঙ্গের এটা যেখানে অ্যাটাচমেন্ট, ওই দিক থেকে যদি আমরা পানির কমিউনিকেশন থাকে, স্যালাইভা আসে, তখন আমরা এটাকে ফিস্টুলা বলি, অথবা এটাকে সাইনাস বলি যদি ওইদিকে কমিউনিকেশন না থাকে। মেলিগন্যান্ট গ্রোথ সাধারণত স্কিন ইনফিল্ট্রেট করে, আমরা জানি মাসেল স্কিন এগুলা। কাজে স্কিনে আমরা এটা দেখব। ইন্সপেকশনে এই জিনিসগুলা প্রত্যেকটাই মনে করে করে আমরা কিন্তু এগুলো নিয়ে দেখব যে তাইলে কি কি জিনিস দেখব আমরা, এটার সাইট কোথায়, সাইজ কত বড়, কয়টা নাম্বার, সোয়ালোইং এ মুভ করে কিনা, টাং প্রট্রুশনে মুভ করে কিনা, এটার শেপ কেমন, এটা সারাউন্ডিং এর সাথে ইনফিল্ট্রেশন আছে কিনা, স্কিনে কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো স্কিনে ডিসচার্জ আছে কিনা, এগুলা। টিউবারকুলার লিম্ফ নোড থেকেও কিন্তু ডিসচার্জ, ক্রনিক ডিসচার্জিং সাইনাস ইন দ্য নেক হয়ে থাকে। অ্যাক্টিনোমাইকোসিস আর একটা ডিজিজ হয়ে থাকে, যেগুলো আমরা এটা অনেক এক্সটেন্সিভ জিনিস। আন্ডার গ্রাজুয়েশন আমরা খুব কমন জিনিসগুলোর উপরে এমফেসিস দিব যে আমাদের এই জিনিসগুলা আমরা বুঝতে পারছি কিনা নেক এক্সামিনেশনে। পালপেশন কিন্তু ইন্সপেকশনকে কনফার্ম করাই, সেখানে সাইডটা এক্স্যাক্টলি কোথায়, নেকের কত জায়গায়, সাইজটা আমরা ট্যাপ দিয়ে মাপবো, শেপটা আমরা হাতে বুলাইয়া এটার কনসিস্টেন্সিটা কেমন। কনসিস্টেন্সি মানে এটা কি ফার্ম, এটা কি সফট, এটা কি হার্ড অর হার্ড টু ফার্ম, এরকম আমরা এক্সপ্রেস করে থাকি। এটার মার্জিনটা কি ইরেগুলার না রেগুলার, সারফেসটা কি বসুলেটেড, নোডিউলার নাকি স্মুথ, এগুলা। কম্প্রেসিবিলিটি এবং রিডিউসিবিলিটি দুটো কথা আছে। যদি একটা হেমানজিওমা হয় তাহলে এটাকে চাপ দিলে, আস্তে করে জেন্টলি চাপ দিলে মিলে যায়, এটা হলো কম্প্রেসিবল। এবং রিডিউসিবিলিটি যেমন ফ্যারিঞ্জিয়াল ফিস্টুলা, ফ্যারিঞ্জিয়াল পাউজ বা নেকের মধ্যে কোন সোয়েলিং, হার্নিয়া যেমন রিডিউসিবল যত প্রমিনেন্টলি বোঝা যায়, আমাদের এখানে অনেকগুলো সোয়েলিং আছে ভিতরে রিডিউস করে যায়। এরকম ইম্পালস এন্ড কফিং, আমরা অনেক সময় কফিং এর ইম্পালস হয়, এটা কিন্তু ইন্সপেকশনেও আমরা দেখি, পালপেশনেও আমরা এটা কনফার্ম করি। ট্রান্সলুসেন্সি, আমরা একটা সিস্টিক হাইগ্রোমা ব্রিলিয়েন্টলি ট্রান্সলুসেন্ট, একদম লাল জলজল করে রাইট গেলে জলে,
এটার মোবাইলিটি আমরা দেখি এবং পালসেশন দেখি। মোবাইলিটিটা কিভাবে দেখি? আমরা নেকের একটা সোয়েলিং এর মোবাইলিটি কিন্তু ২ টা ডিরেকশনে দেখতে হবে। সবসময়ই। একটা হলো সাইড টু সাইড মুভ করে কিনা, আরেকটা হলো উপরে নিচে মুভ করে কিনা। উপরে নিচটা হলো যেমন ক্যারোটিড শীথের কোনো যদি ক্যারোটিড বডি টিউমার হয়, এটা সবসময় সাইড টু সাইড মুভ করবে, উপরে নিচে মুভ করবে না। ইভেন একটা লিম্ফ নোড যদি মাসলে ভালো করে ইনফিল্ট্রেট করে থাকে বা ডিপ টিস্যুতে ইনফিল্ট্রেট করে থাকে, তখন কিন্তু এটা মুভই করে না, অথবা সাইড টু সাইড একটু মুভ করলেও আর্লি স্টেজে পরের দিকে আর করে না। কাজেই আমরা এটা এবং এটাতে পালসেশন আছে কিনা আমরা হাতে দেখব, এবং ওটা আমরা কিন্তু এই হাতে আমরা যেটাকে দেখি ওইটাকে আমরা ব্রুইড বলি, যে এটাতে কোনো পালসেশন ফিল করা যায় কিনা। স্টার্নোমাস্টয়েড মাসেলকে টট করলে এটা কি ফুলে ওঠে নাকি ভিতরে চলে যায়? কাজেই আমরা এই নেকের এখানে ধরে পেশেন্টকে জেন্টলি চাপ দিতে বলি, তখন দেখা যায় ডিপ টু স্টার্নোমাস্টয়েড মাসেল ও সুপারফিশিয়াল টু স্টার্নোমাস্টয়েড, অথবা এটার সাথে আটকা আছে এইটা ইনভলভমেন্ট উইথ নেইবারিং স্ট্রাকচার। ক্যারোটিড পালসেশন আমাদের এটার বিয়ন্ডে ক্যারোটিড যে আছে, ক্যারোটিড কিন্তু সবাই আমরা ফিল করতে পারি, এটা আমরা পারতেছি কিনা। ট্রান্সইলুমিনেশন এবং ফ্লাকচুয়েশন, কেমন আমরা ফ্লাকচুয়েশন টেস্ট করে এটার ভিতরে ফ্লুইড আছে কিনা, এবং যদি থাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে এক একটা জিনিস আইডিয়া দিয়ে লিড করে যে এটা স্কিনটাকে ফ্লাইবিলিটি, স্কিন ইনভলভ আছে কিনা বুঝবো কি করে? আমরা বলি ফ্লাইবিলিটি, মানে স্কিনটা এর উপরে নড়ে চড়ে কিনা, মানে স্লাইড করে কিনা, এটা বোঝা যাবে। কাজেই এটা কিন্তু আমি যে এই নেকের এই সোয়েলিং সম্পর্কে বলছি, আমরা যারা জেনারেল সার্জারিতে সোয়েলিং, টিউমার এগুলো সম্পর্কে জানি, এই বেসিক কথাগুলো কিন্তু সবাই আমরা ওইভাবে একদম কয়েকবার পড়ে পড়ে, কয়েকবার শুনে শুনে আমরা মুখস্থ করে ফেলবো। কারণ এগুলা সারা জীবন কাজে লাগবে। পরীক্ষার সময় আমরা এগুলো বলতে পারলাম না, এটা না। আমরা যখন প্র্যাকটিস করতে যাব, তখনও কিন্তু প্রত্যেকটা জিনিস একটা একটা ইনফরমেশন দিবে। পেশেন্ট একবার চলে গেলে, একবার এক্সামিন করে চলে আসলে আবার যে এক্সামিন করারও সুযোগ থাকে না। আবার একবার মিস করলে পরবর্তীতে এই ইনফরমেশনটার জন্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস একটা থেকে একটা ডিফারেনশিয়েট করা যায় না। সেজন্য এটা এমন একটা স্ট্রাকচার যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এই ৪ টা স্টেজ আমাদেরকে সবখানে মনে রেখে, নেক সোয়েলিং এ অবশ্য আমরা পারকাশন খুব একটা করি না চেস্টের মতো, কিন্তু অস্কালটেশন আমরা করি। লোকাল এক্সামিনেশনে আমরা যেমন পারকাশন, নেকের মধ্যে ওরকম পারকাশন করে খুব বেশি কিছু আমরা পাই না। কিন্তু অস্কালটেশন আমরা করি। অস্কালটেশন যেমন থাইরয়েডের একটা সোয়েলিং হলে, এটা যদি গ্রেভস ডিজিজ হয় বা থাইরোটক্সিকোসিস হয়, তাহলে কিন্তু এখানে আমরা ব্লাড ফ্লোর জন্য আমরা কিন্তু এটা ব্রুই শুনতে পাবো, এবং হাতের মধ্যে যে ব্রুইটা ফিল করব এবং অস্কালটেট করলে কিন্তু আমরা এখানে প্রতি ইম্পালসে শুনতে পারবো। ক্যারোটিড বডি টিউমার হাইলি ভাস্কুলার অর্গান অফ দ্য বডি। সবচেয়ে বেশি ভাস্কুলারিটি আমাদের বডির, হাইয়েস্ট ভাস্কুলারিটি অফ দ্য বডি, কারণ ওটার ভিতরে ওটা তো কেমো রিসেপ্টর, কাজে একটু ইলেকট্রোলাইট চেঞ্জ হলে, একটু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন চেঞ্জ হলে, একটু কার্বন ডাইঅক্সাইড লেভেল চেঞ্জ হলে, এটা মানে কেমিক্যাল ট্রান্সমিশন এটা ইমিডিয়েটলি বুঝে ফেলে, শরীরের মোলে ইন্টেরিয়র কন্ট্রোল করে। কাজেই এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, এবং এটার জন্য এটা আমরা ওখানে একটা স্টেথোস্কোপ দিলে আমরা বুঝে ফেলি যে এটা এমনি লিম্ফ নোড না, এটা অন্য কোনো স্ট্রাকচার না। কাজে আর মুভমেন্ট, সেটাও ওই যে সাইড টু সাইড মুভমেন্ট, উপরে নিচে মুভমেন্ট, এগুলো লোকাল এক্সামিনেশনে আমরা কনফার্ম করে থাকি। কাজেই আমাদের এখানে আমরা যে নেকের মধ্যে যে সোয়েলিং এর বেসিক স্ট্রাকচার যেটা বললাম, সেটার মধ্যে আমাদের এখানে প্রাইমারি টিউমার হতে পারে, সেকেন্ডারি টিউমার হতে পারে, ইনফ্ল্যামেটরি ডিজিজ হতে পারে, কনজেনিটাল হতে পারে। নেকের একটা সোয়েলিং আমরা প্রথমেই ভাগ করি, এটা কি কনজেনিটাল কিছু নাকি অ্যাকোয়ার্ড। এটা যদি অ্যাকোয়ার্ড হয়, তাহলে এটা কি ইনফ্ল্যামেটরি, এটা কি নিওপ্লাস্টিক, আর যদি নিওপ্লাস্টিক হয়, ইটস এ বিনাইন নিওপ্লাজম না ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, আর ম্যালিগন্যান্ট নিওপ্লাজম যদি হয়, তাহলে এটা কি প্রাইমারি নাকি এটা সেকেন্ডারি। এ কয়েকটা প্রশ্ন যদি আমাদের মাথায় থাকে, বেসিক 4টা কথা, একটা হলো whether it is congenital or acquired। এই যে আমি বললাম যে প্রথমে হিস্ট্রি নিয়ে আমি কনজেনিটাল গুলো ডায়াগনোসিস করে ফেলবো, তারপরে অ্যাকোয়ার্ড যখন আসবে, তখন দেখা যাবে যে আমরা অ্যাকোয়ার্ড এর মধ্যে ইনফ্ল্যামেটরি যদি হয়, নন স্পেসিফিক ইনফ্ল্যামেশন অথবা স্পেসিফিক ইনফ্ল্যামেশন, ক্রনিক স্পেসিফিক, আমাদের দেশে টিউবারকুলোসিস একদম মাথায় রাখতেই হবে। আর এরপরে যদি মানে প্রাইমারি নাকি সেকেন্ডারি। প্রাইমারি মানে লিম্ফ নোডের মধ্যে যদি হয়, তাহলে প্রাইমারি লিম্ফোমা, এবং লিম্ফোমা তার ক্লাসিফিকেশন নিয়ে আসে, এটা খেয়াল করে যেতে হবে। আর সেকেন্ডারি যদি হয়, এই হেড নেক রিজিয়নে কোত্থেকে আসে,
আপার এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে আসে, অথবা এখানে নেকে কিছু গ্ল্যান্ডুলার স্ট্রাকচার আছে। মোস্ট কমন অফ দেম ইজ থাইরয়েড, তারপরে আছে প্যারোটিড, আছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এই সমস্ত জায়গা থেকে। এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতে আমরা ওরাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, থ্রোট থেকে ল্যারিংস, পারিফর্ম পোষা, এই ফ্যারিংস, ইভেন আপার ইজোভেগাস, এই সমস্ত জায়গা থেকে মোস্ট কমনলি আসে। এবং আরেকটা কথার ইঙ্গিত আমি কিন্তু আগেও দিয়েছি যে আমাদের এখানে যদি কোনো টিউমার আসে তাহলে কিন্তু একদম লিম্ফেটিক সিস্টেম দিয়ে বা ভাস্কুলার সিস্টেম দিয়ে, হেমাটোজেনাস বা লিম্ফেটোজেনাস, এবং লিম্ফেটিক সিস্টেম যেহেতু আমাদের এই থোরাসিক ডাক্ট সিস্টানা কাইলি থেকে যেটা শুরু হয়, এটা এসে লেফট সাইডে রুট অফ দ্য নেকের মধ্যে ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লাভিয়ান আর্টারি জাংশনের মধ্যে আসে। সেই জন্য লিম্ফ নোড লেফট সাইডে বেশি এফেক্টেড হয়, পুরা অ্যাবডোমেন থেকে, চেস্ট থেকে, ব্রেস্ট থেকে, এই জাতীয় লোয়ার এন্ড ইভেন টেস্টিস থেকে পর্যন্ত, প্রোস্টেট থেকে পর্যন্ত টিউমার এখানে আসে। কাজে আমি এখানে লিম্ফ নোডের কথা যখন বললাম, তা লিম্ফ নোডের কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি সমস্ত বডির লিম্ফ নোড এক্সামিন করতে হবে। অফ হুইচ নেকের লিম্ফ নোড আমরা যখন এক্সামিন করব, আমরা এখানে 5টা, 6টা বা 7টা গ্রুপস অফ লিম্ফ নোডস আছে, যেগুলো আমরা খুবই সিস্টেমেটিক্যালি আমরা দেখব। এটা নিয়ে আমি আরো কথা বলবো। এবং লিম্ফ নোডের জন্য যেমন আমরা যদি লিম্ফ নোড এক্সামিন, আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, লিম্ফ নোড এক্সামিনেশন, পালপেশন, ইন্সপেকশন যদি আমরা সামনে থেকে করি, ইন্সপেকশনে খুব বেশি ডাটা পাওয়া যায় না, যেহেতু এগুলো ডিপ স্ট্রাকচার, কিন্তু পালপেশন করতে হয়, এবং এই পালপেশন সবসময় পিছন দিক থেকে করতে হয়। আমরা এই বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোডই শুধু পরীক্ষার মধ্যে আমরা ওখান পর্যন্তই থাকি আন্ডার গ্রাজুয়েশনে, যদিও পোস্ট গ্রাজুয়েশনে আসলে অন্যান্য দিকে আমরা আদার লিম্ফ নোডস অফ দ্য বডি, যার মধ্যে আমাদের এই ইয়ে ছাড়া, নেক ছাড়া, এক্সিলা, অ্যাবডোমিনাল লিম্ফ নোডস, ইঙ্গুইনাল লিম্ফ নোডস, এগুলো আমরা এক্সামিন করে থাকি। প্রত্যেকটা লিম্ফ নোডের একটা টেরিটরি আছে, ড্রেনিং এরিয়া আছে। কাজেই এটা একটু মনে রাখতে হবে, খেয়াল করে, যে কোনটা ড্রেনিং এরিয়া কতটুকু। অ্যাক্সিলারি লিম্ফ নোডস ইন এডিশন টু পার্ট অফ দ্য চেস্ট ওয়াল, পুরা হাত ইয়ে করে। ইঙ্গুইনাল লিম্ফ নোডস ইন এডিশন টু দ্য পেরিনিয়াম এন্ড ইঙ্গুইনাল রিজিয়ন, এটা পুরা লেগ থেকে টেরিটরি, এরকম ভাবেই আমাদের ড্রেনেজ এরিয়া আমরা বুঝি। আমরা কিন্তু আমি এখন যে পয়েন্টে আসছি, শুধু এই পয়েন্টের উপরেই একটা ক্লাস হওয়া দরকার ছিল। এবং যেহেতু এই প্রশ্ন কিন্তু আমাদের প্রতি 3-4 জনের পরেই একজনকে জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ মিড লাইন নেক সোয়েলিং। এই যে মিড লাইন নেক সোয়েলিং এর এখানে যে লিস্ট আছে, প্রত্যেকটা সম্পর্কেই একটু একটু করে আমরা আইডিয়া দিব। এবং আন্ডার গ্রাজুয়েশনে আমরা যতটুকু বলবো এইটুকুরও কম জিজ্ঞেস করি আমরা অনেক। কেমন? মিড লাইন নেক সোয়েলিং, ল্যাটারাল নেক সোয়েলিং। এই যে মিড লাইন নেক সোয়েলিং, নেকের মধ্য লাইনে এই চিন থেকে শুরু করে সুপ্রাস্টার্নাল নস বার্ন, নস অফ বার্ন, এখানে আমরা বলি স্পেস অফ বার্ন আছে, এখান পর্যন্ত এই লাইনে কি কি সোয়েলিং হয়। আমার এখানে তো লেখা আছে মোটামুটি 10টার মতো, কিন্তু আমরা কিন্তু 3টা-4টা বললেই খুব ইয়ে হয়ে যায়, এনাফ এনাফ ওই এমবিবিএস পরীক্ষার সময়। লার্ডিক্স এনজাইনা, লার্ডিক্স এনজাইনা সম্পর্কে আমি একটু পরবর্তীতে ডিটেইলস বলবো। এটা হলো একটা ইনফেকশন, সেলুলাইটিস, স্প্রেডিং সেলুলাইটিস ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ। সাবমেন্টাল লিম্ফ নোড, এই সাবমেন্টাল রিজিয়নে কিন্তু অনেকগুলো লিম্ফ নোড থাকে। সাবলিঙ্গুয়াল ডার্ময়েড, রেনুলা, প্লাঞ্জিং রেনুলা, মিড লাইনে রেনুলা হয়, ল্যাটারালিও যায়। কাজে এখানে থাইরোগ্লোসাল সিস্ট, এটা নিয়ে খুবই বেশি কথা আমরা বলে থাকি, এবং এটা সবসময় জিজ্ঞেস করে থাকি। এটার দুটো কথা সবসময় মনে রাখলে, এবং দুটো জিনিস কি, একটা হলো থাইরোগ্লোসাল সিস্ট, থাইরোগ্লোসাল। আমি একটু এটা একটু ডিটেইল করব। সাবলিঙ্গুয়াল ডার্ময়েড সম্পর্কে কিছু ডিটেইল করব না। একটা ডার্ময়েড, ইপিডার্ময়েড অথবা ডার্ময়েড, এগুলো আমরা জানি শুধু লোকেশনের জন্য। এখানে কেন সাবলিঙ্গুয়ালি এখানে নেকের মধ্যে বেশি হয়, কারণ দুটো নেক আলাদা ডেভেলপ করে মিড লাইনে জমা হওয়ার সময় ইপিথেলিয়াম এখানে এর মধ্যে ট্র্যাপড হয়ে যায়। পরে এসে ইপিথেলিয়াম ডিজেনারেট করে যাওয়ার কথা, যখন ডিজেনারেট করে না তখন ওখানে এই ডার্ময়েড সৃষ্টি হয়। লাইফোমা সবখানে হওয়ার সম্ভাবনা আছে, এমন কোনো জায়গা নেই যেখানে লাইফোমা হতে পারে না। মাল্টিপল লাইফোমেটোসিস সমস্ত সিস্টেমিক ডিজিজ হিসাবে হয়, কিন্তু এই মিড লাইনে একটু বেশি ফ্রিকোয়েন্টলি দেখা যায়। সেই জন্য আমরা এটা বলি সাবহাইওয়েড বার্সা।
আমাদের হাইওয়েড একটা বোন, যেটার উপরে নিচে যেহেতু অনেকগুলা টেন্ডন এবং মাসেলের জায়গাটা মুভমেন্ট বেশি, এখানে কতগুলা নর্মালিও কতগুলো ফ্লুইড স্পেসের বাসা থাকে, জয়েন্টের অ্যারাউন্ডে ছোট ছোট বাসা থাকে, আমরা সবাই জানি। কাজেই এখানে সাবহাইওয়েড বাসা খুব কমন একটা জিনিস। আর মিড লাইনে থাইরয়েডের, যদি মিড লাইনে যে ইসমাস আছে, ইসমাসের মধ্যে একটা নডিউল হলে আমরা বলি যে এটা গয়টার অফ দ্য ইসমাসকেও আমরা কিন্তু মিড লাইন সোয়েলিং আমরা ইভ্যালুয়েট করতে হয় এটা থাইরয়েডের, এবং ট্রিটমেন্ট কিন্তু পুরো থাইরয়েডটার পুরোটাই করতে হয়। লিম্ফ নোড ইন দ্য সুপ্রাস্টার্নাল স্পেস অফ বার্ন, ডারময়েডের কথা আমরা আগেই বলেছি, এখানেও কিন্তু ডারময়েড হয় স্কিনের মিড লাইনে যে কোনো জায়গায়। তবে লিম্ফ নোড ইন দ্য সুপ্রাস্টার্নাল স্পেস অফ বার্ন, এটা আমি একটু বলবো, আমরা সবার কাছ থেকে এটা জানতে চাই না। এটার আমরা যে নেকের এই যে ফাসার ডিসপোজিশন, স্কিনের নিচে সুপারফিশিয়াল ফাসা থাকে, ফাসা স্কার্পা বলি আমরা। এই ছাড়া এর নিচে যে ডিপ ফাসা, ফ্যাটের নিচে, এই ডিপ ফাসাটা 3টা লেয়ার থাকে। একটাকে বলে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা অথবা ফাসা কোলিস, তার ভিতরে থাকে প্রিট্রাকিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, তারও পিছনে থাকে ফ্যারিংসের পিছনে প্রিভার্টিব্রাল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এই ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা অথবা ফাসা কোলিস, কোলি শব্দটা আসছে কলার থেকে, কলার মানে নেক, এই নেকের থেকে। কাজেই এই ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা স্টারনামের উপরে, সেখানে ম্যান্ডিবুলার মার্জিনে অ্যাটাচমেন্ট, এখানে মাস্টয়েড অ্যাটাচমেন্ট, এগুলা এখানে আসে হাইওয়েড হয়ে নেকের মাসেলের এখানে স্টার্নোমাস্টয়েডের পিছনে এসে স্প্লিট হয়ে, এটার ডিসপোজিশন অ্যানাটমিক্যাল ইন্টারেস্ট, নেকে যারা সার্জারি করবে ওরা আন্ডার গ্রাজুয়েশনে মুখস্থ রাখা লাগবে না, আমরা এগুলো যেহেতু কাজ করি আমরা জানি। অনেক সময় খুব ভালো রেজাল্ট করলে কাউকে একটু অ্যানাটমির এদিকে যদি দেখি যে ওটা জানে, তাহলে কাউকে কাউকে অনার্স মার্কও দিয়ে দেয় এগুলোর ভালো পারলে। সুপ্রাস্টার্নাল স্পেসে আসা স্টারনামের অ্যান্টেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিন আছে মেনুব্রিয়াম স্টারনামের, এখানে আসা ইয়েটা ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসাটা একটু স্প্লিট হয়ে অ্যান্টেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিনে অ্যাটাচড হয়, এবং এটার মধ্যখানে একটু ফ্যাট থাকে, কয়েকটা লিম্ফ নোড থাকে। এই লিম্ফ নোড তো আসলে এটার নামই সুপ্রাস্টার্নাল স্পেস অফ বার্ন, এবং এই বার্ন সাহেবের নাম, এটা পোড়াপড়ির কিছু নেই, এই বার্ন সাহেবের নামে এটার নাম। এবং এখানের এই লিম্ফ নোড অনেক সময় দেখা যায় যে থাইরয়েড থেকে বেশি মেটাস্টেসিস হয়, ওগুলো সার্জারি করার সময় মিস হয়ে গেল, অথবা অন্য সিস্টেমিক ডিজিজে এখানে ইনভলভ হলো আর এটা ডায়াগনোসিসটা মিস হয়ে যায়। অথবা একটা লিম্ফ নোড এখানে অনেক সময় দেখা দিলে খুব সিম্পল, এখানে রুট অফ দ্য নেকের মধ্যে সার্জারি করতেও কিন্তু ভয়ের কিছু নাই, কারণ ভিতরের দিকে বেশি এটা যায় না। ল্যাটারাল সোয়েলিং, কেমন আমরা এই আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় মিডলাইন নেক সোয়েলিং, ল্যাটারাল নেক সোয়েলিং কয়েকটা নাম বলতে জিজ্ঞেস করি, এবং দু একটা সম্পর্কে দু একটা কথা সাধারণভাবে জিজ্ঞেস করি। খুব ডিটেলসে কারো সাথে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যাই না, কারণ শুধু নোজ, থ্রোট এবং ইয়ারের উপরেই পরীক্ষা হয়ে যায়, হেড নেক রিজিয়নের উপরে অল্প কয়েকটা প্রশ্ন থাকে। যেমন সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলের মধ্যে সাবমেন্ডিবুলার লিম্ফ নোড থাকতে পারে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ডিজিজ হতে পারে, এবং ওখানে রেনুলা বেশিরভাগ ক্ষেত্রে ওখান থেকে যায়। জ সোয়েলিং, যেমন ডেন্টাল সোয়েলিং বা ম্যান্ডিবুলার সিস্ট, এই সমস্ত জিনিস, বা ডেন্টাল থেকে দেখা যায় অনেক সময় ডেন্টাল টিউমার হয় যেগুলা লোকালি ম্যালিগনেন্ট বা স্প্রেড করে না, এরকম আমরা ল্যাটারাল নেক সোয়েলিং হিসাবে বেশি পেয়ে থাকি। এটা হলো আমরা সাবমেন্ডিবুলার রিজিয়নে। ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মধ্যে ক্যারোটিড বডি টিউমার, ব্রাঙ্কিয়াল সিস্ট, যেটা অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য স্টার্নোমাস্টয়েড মাসেলে, আমরা ব্রাঙ্কিয়াল সিস্ট সম্পর্কে একটু ডিটেইল কথা বলবো। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল স্পেশালি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে সিস্টিক হাইগ্রোমা বেশি হয়, এটা আমরা জানি। এবং পোস্টেরিয়র মিড লাইনে ফ্যারিঞ্জিয়াল ফাউস, আর হাতে অনেক সময় সার্ভাইকাল রিব এত বড় হয়ে লাগে যে এটা আমরা অনেক সময় আমরা ফিল করি। আর ল্যাটারাল সোয়েলিং এর মধ্যে সবচেয়ে কমনেস্ট সোয়েলিং আসলে থাইরয়েড সোয়েলিং, প্যারোটিড সোয়েলিং, আর স্টার্নোমাস্টয়েড টিউমার জন্মের সাথে সাথে হয়, আমরা বলেছি। লাইফোমা তো যে কোনো দিকেই হতে পারে। কাজে কমন ল্যাটারাল সোয়েলিং এর মধ্যে থাইরয়েড সোয়েলিং, তারপরে প্যারোটিড সোয়েলিং, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের সোয়েলিং, ক্যারোটিড বডি টিউমার, সার্ভাইকাল রিব, তারপরে এই ব্রাঙ্কিয়াল সিস্ট, এগুলা আমরা কিন্তু অনেক অনেক সোয়েলিং, অনেক ডিজিজ। কেমন লিম্ফ নোডের সোয়েলিং তো সবার আগেই আমরা বলেছি যে, এবং লিম্ফ নোডে যখন সোয়েলিং হয় তখন কিন্তু মাথার মধ্যে ওই জিনিসগুলা সবার আগে থাকতে হবে যে এটা ইনফ্লেমেটরি হতে পারে, এটা নিউপ্লাস্টিক হতে পারে, প্রাইমারি নিউপ্লাজম হতে পারে। সেকেন্ডারি নিউপ্লাজমটাই লিম্ফ নোডের জন্য নেকে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি কমন এবং বেশি লাইফ থ্রেটেনিং। এই যে লিম্ফ নোডের সোয়েলিং এর জন্য আমি যে কথা বলতেছিলাম যে একিউট লিম্ফেডিনাইটিস, নন স্পেসিফিক লিম্ফেডিনাইটিস, যেমন একটা অ্যাকিউট টনসিলাইটিস,
ক্রনিক টনসিলাইটিস, সাইনোসাইটিস এই সমস্ত সিচুয়েশনে এই ড্রেনিং এরিয়াতে অথবা গামের কোনো ইনফেকশন অথবা সাইনোসাইটিস বা নেজোফ্যারিঞ্জাইটিস এরকম কোনো যদি রাইনাইটিস এরকম কোনো কিছু হলেও কিন্তু লিম্ফ নোড অনেক সময় বড় হয়ে যায়, অথবা ফেসে কোনো স্কিনে কোনো ইনফেকশন হলো এদিকে নন স্পেসিফিক লিম্ফেডিনাইটিস হয়ে থাকে। কাজে এটা ডায়াগনোসিস করতে হবে, ট্রিটমেন্ট আর্লি করতে হবে সিম্পল অ্যান্টিবায়োটিক দিয়ে। কখনো কখনো এমন স্টেজে পেশেন্ট আসে যে সাফোরেশন হয়ে যায়, কেটে দিতে হয়। টিউবারকুলার লিম্ফ নোড আমরা আন্ডার গ্রাজুয়েশনে আমরা খুব হতাশ হই যখন কেউ আমাদেরকে এই নন স্পেসিফিক, স্পেসিফিক টিউবারকুলাস বলতে না পারে। এবং কার্সিনোমা, মেটাস্ট্যাটিক কার্সিনোমা, পারারোডাইটিস ট্র্যাক্টের কথা বললাম, গ্ল্যান্ডুলার স্ট্রাকচারের কথা বললাম, লাইক সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো থেকে মাথায় রাখতেই হবে। আর লিম্ফোমার কথা যখন আমরা বলি তখন কিন্তু অনেকেই এই জিনিসটা মিস করে যে এখানে লিম্ফ নোড যে বড় হলো, কিসের জন্য হলো? প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মানেই হলো লিম্ফোমা। আর এই লিম্ফোমা বললে একটা কথা না, লিম্ফোমাকে হজকিন্স আছে, নন হজকিন্স আছে। প্রত্যেকটার মধ্যেই গ্রেডিং আছে। কিরকম গ্রেডিং? এগুলা হয় ইন্টারমিডিয়েট হতে পারে, লো গ্রেড হতে পারে অথবা হাই গ্রেড লিম্ফোমা হয়। আর প্রত্যেকটাই, এবং লিম্ফোমা ট্রিটমেন্টের জন্য আমরা বডির কোন রিজিয়নে আছে স্পেশালি আমরা এখানে আমি এটা সম্পর্কে একটু পরে ডিসকাস করব, যেগুলো আমরা এন আরবর ক্লাসিফিকেশন বলি, যে গ্রুপিং অনুসারে। কেমন আমরা এই যে আমি এগুলো সম্পর্কে ডিটেইলস কথা বলতেছি, আমি মনে করি যে এগুলা সবই আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা ভুলে যাক, কিন্তু বেসিক মানে হেডলাইন যেগুলা এগুলাই মনে থাকবে, ডিটেইলস গুলা মনে রাখার দরকার নেই। টিবি লিম্ফ নোড সম্পর্কে একটা জিনিস সাধারণত ডিসকাস করা হয় যে টিবি লিম্ফ নোড সাধারণত নন টেন্ডার হয়, একটা ক্যারেক্টারিস্টিক। এরা মেটেড লিম্ফ নোড হয়, অর্থাৎ একটা একটার সাথে ইনফ্লামেশন, তো ক্রনিক ইনফ্লামেশন, কাজে একটা একটার সাথে আটকে যায়, জড়ো হয়, এই জন্য মেটেড লিম্ফ নোড হয়। কলার স্টাড অ্যাবসিস, কলার স্টাড অ্যাবসিস হলো ন্যাকে একটা অ্যাবসিস, কলার মধ্যে ফুলে। স্টার্ট শব্দটা আসছে এরকম যে কোনো জিনিস কোথাও বাহির থেকে নিয়ে আটকাই দিলে, কলার স্টাড মনে হবে যেন আলাদা কিছু একটা এখানে আটকাই দিল। স্টার্টেড উইথ, আমরা যখন ব্রঙ্কিয়াল ট্রি পড়েছি সেখানে ছিল যে টার্মিনাল ব্রঙ্কিউলের পর থেকে রেসপিরেটরি প্যাসেজটা স্টার্টেড উইথ নিউমেরাস অ্যালভিউলি, বাহির থেকে মনে হয় যেন এগুলা লাংটা খুললে দেখা গেল বাইর থেকে যেন আলাদা করে আটকাই দিল, এরকম ওয়ালের মধ্যে, এরকম কলারের নেকের মধ্যে যেন বাইর থেকে কিছু একটা আটকাই দিছে, তালি লাগাই দেওয়ার মতো। হ্যাঁ, এরকম আমরা বলি কলার স্টাড অ্যাবসিস। কাজে এটা আমাদেরকে টিবি লিম্ফ নোডের ব্যাপারে এটা কিন্তু মনে রাখতে হবে, ইট ইজ পেইনলেস, ইট ইজ ম্যাটেড, এবং এটা কলার স্টাড অ্যাবসিস বলে। এই কলার স্টাড অ্যাবসিস টিবি লিম্ফ নোডেরও অনেক লম্বা কথা। সেটা হলো যে টিবি হলো কোথায়? টিবি হলো ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে। কাজে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড থেকে প্রথমে ইনফেকশন হয়ে এটা ফেটে আসলো ডিপ স্পেস থেকে ডিপ ফাঁসার ভিতরে, এবং এই গ্ল্যান্ডগুলো থাকে প্রিট্রাকিয়াল লেয়ারের ওপরে। কাজে প্রিট্রাকিয়াল লেয়ার লিম্ফ নোডের ওয়াল ছিদ্র করে, প্রিট্রাকিয়াল ওয়াল ছিদ্র করে এটা ইনভেস্টিং লেয়ারের আন্ডার সারফেসে আসলো। তখনও কিন্তু ন্যাকের মধ্যে সামান্য সোয়েলিং, তেমন বোঝা যায় না। আরো ফুট জমতে জমতে যখন এই ডিপ সার্ভাইকাল ফাঁসার ইনভেস্টিং লেয়ার ছিদ্র করলো, তখন ন্যাকের মধ্যে স্কিনের নিচে আসলে তখনই আমরা কলার স্টাড অ্যাবসিস বলি। এখন এই প্রসঙ্গে আমি কথাটা বলি, সবাইকেই মনে রাখা দরকার, কেউ যদি ইনসিশন দিয়ে টিবির পাঁচটা শুধু বের করে দেয়, ভিতরে লিম্ফ নোডটা থেকে যায়, কিছুদিন পরে এটা আবারও আসবে। কাজে ডিসিপ্লিন অফ সার্জারি হলো, ডিসিপ্লিন অফ ট্রিটমেন্ট হলো শুধু অ্যান্টি টিবি থেরাপি দিলে টিবি গ্ল্যান্ডের মধ্যে যে জায়গাটাতে কেজিয়েশন হয়ে গেল, যেটাতে পাজ হয়ে গেল, যেটা নেক্রোসিস হয়ে গেল ভিতরে, ওখানে কিন্তু কোনো ভাস্কুলারিটি থাকে না। কাজেই যদি কোনো ভাস্কুলারিটি না থাকে, কোনো সার্কুলেশন না থাকে, অ্যান্টিটিবি ওষুধ খেলে ওই জায়গার মধ্যে যাবে না। যেহেতু ওই জায়গার মধ্যে অ্যান্টিটিবির ওষুধ যায় না, সেই জন্য মেডিসিনে ওই জিনিসগুলা কন্ট্রোল হয় না, এটাকে সার্জারি করে ফেলে দিতে হয়। কাজে টিবি লিম্ফ নোড আদারওয়াইজ কিন্তু আর্লি স্টেজে যখন অতটা কেজিয়েশন হয় না, ভিতরে ইনফ্লেমেটরি স্টেজ কেজিয়েশন হচ্ছে, সেই সময় কিন্তু অ্যান্টিটিবি থেরাপি দিলে এটা, আমাদের পেশেন্টরা তো সবাই টাইমলি আমাদের কাছে আসেন না। কাজে এই টিবির লিম্ফ নোডের জন্য এটা সার্জারিটা লাগে এই কারণে, এবং এটা করতে হয়।
কার্সিনোমা লিম্ফ নোড আমি অনেকবার বলেছি যে রোডাইটিস ডাগ থেকে, থাইরয়েড থেকে, লাং থেকে, ব্রেস্ট থেকে, প্রোস্টেট থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে আসে। লিম্ফোমার কথা আমরা বলছি যে হজকিন্স, নন হজকিন্স লিম্ফোমা হাই গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড এবং লো গ্রেডের হয়ে থাকে। এই গ্রেডিংটা নির্ভর করে কতটা সেলুলার প্লিওমরফিজম হলো এবং সাইটোপ্লাজমিক এবং নিউক্লিয়ার রেশিও কতটা চেঞ্জ হলো, এবং এটাতে এই চেঞ্জের কারণে আমাদের হিস্টোপ্যাথোলজিস্ট এই গ্রেডগুলো দিয়ে থাকেন, এবং এটা কিন্তু আমাদের প্রগনোসিস ইন্ডিকেট করে যে এই পেশেন্টকে কেমন তার প্রগনোসিস হবে। যতই হাই গ্রেড লিম্ফোমা হবে ততই রেপিডলি কেমোথেরাপিতে রেসপন্স করবে, বাট প্রগনোসিস উইল নট বি এফেক্টেড, ওদের প্রগনোসিস খারাপ। লো গ্রেড আমরা যে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি বা লিম্ফোমা আমরা যেগুলো দিব সেগুলা রেসপন্স করবে স্লো, পেশেন্ট বাঁচবে বেশি দিন। কাজে এগুলো আমাদেরকে খেয়াল করে ট্রিটমেন্ট করতে হবে। আমরা প্যারোটিড সোয়েলিং নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো। শুধু আজকে এইটুকুই বলবো যে ইনফ্লামেটরি প্যারোটিড সোয়েলিং, মামস, এ ধরনের ডিজিজে আমরা সবাই জানি। ক্রনিক প্যারোটাইটিস হয়, প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে খুব রেয়ারলি স্টোনও হয়। এগুলো ছাড়া যে টিউমার, আমরা যখন প্যারোটিডের টিউমার নিয়ে কথা বলি, আমি এই তিনটা শব্দের কথা এখানে বললাম, এই তিনটা শব্দ মনে রাখলেই প্যারোটিডের খুব গুরুত্বপূর্ণ কথা মনে থাকা হয়ে গেল। কমনেস্ট টিউমার, 90% অফ দি প্যারোটিড টিউমার আর বিনাইন, এবং 90% অফ দি বিনাইন টিউমার্স আর প্লিওমরফিক এডিনোমা, এবং এডিনয়েড সিস্টিক কার্সিনোমা এবং মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা হলো রেয়ার ম্যালিগনেন্সিজ এফেক্টিং দ্য, এটা শুধু প্যারোটিডের জন্য না, এটা কিন্তু অল এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং সর্বোপরি আমাদের এই স্যালিভারি গ্ল্যান্ডের টিউমার। এগুলা আরো যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে হাতে পায়ে স্কিনে, যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে, এদের মধ্যে এডিনয়েড সিস্টিক কার্সিনোমা বা হাইড্রোএডিনোমা নামে নানান ধরনের একই ক্যারেক্টারের হয়, কিন্তু মেইন আমাদের প্যারোটিড বা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সবগুলোতেই এই তিন ধরনের ম্যালিগনেন্সি হয়। আমরা পরীক্ষার সময় বা প্রয়োজনীয় তথ্য সেটা হলো যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বা মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, এগুলোর মধ্যে বিনাইন টিউমার হলো প্লিওমরফিক এডিনোমা, ম্যালিগনেন্ট টিউমার হলো এডিনয়েড সিস্টিক কার্সিনোমা, মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা। আমাদের কেউ এডিনোকার্সিনোমা বলুক, স্কোয়ামাস সেল কার্সিনোমা বলুক, সবগুলোই হয়, পার্সেন্টেজ এত কম। মানে স্পেসিফিক টিউমার, ওগুলো তো নন স্পেসিফিক, সব জায়গায় হয়, কিন্তু স্পেসিফিক টিউমার রিলেটেড টু প্যারোটিড এই তিনটা, আর প্যারোটিড অপারেশনের সাথে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড অপারেশনের সাথে ফেশিয়াল নার্ভ এবং তার ব্রাঞ্চেসের সাথে রিলেশন আছে। আন্ডার গ্রাজুয়েশনে বা ইভেন পোস্ট গ্রাজুয়েশনেও এই জিনিস কেউ মিস করলে তাকে আর কোনোভাবে ছাড় দেওয়া হয় না। কাজে এই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথাই প্যারোটিড সম্পর্কে বললাম। আমরা এটা সম্পর্কে আমি প্যারোটিডের উপর একটা ক্লাস আমি নিব পরবর্তীতে। থাইরয়েড সোয়েলিং গয়টার, আমরা থাইরয়েডের উপরে তো বিরাট অনেকগুলো ক্লাসে নেওয়া যায়, অ্যানাটমিতে, ফিজিওলজিতে, তারপরে জেনারেল সার্জারিতে। আমাদের থাইরয়েডের উপরে আমরা শুধু বেসিক ডিসিপ্লিন অফ ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, এবং ডিজিজে জেনারেল সার্জনরা এটা পড়ান। পরীক্ষার সময় আমরা জেনারেল সার্জনদের হাতে ছেড়ে দেই, আমরা কিন্তু বেশি পড়াইও না। আবার পরীক্ষার সময় কিন্তু আমরা কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, এবং খুব কমন জিনিস জিজ্ঞেস করি। উদ্দেশ্য হলো এই স্টুডেন্ট যেন সহজেই পাশ করে যেতে পারে, কারণ খুব সিম্পল জিনিস জিজ্ঞেস করে। গয়টার মানে এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, যে কোনো থাইরয়েড গ্ল্যান্ড বড় হলেই আমরা গয়টার বলে থাকি। সিম্পল গয়টার, কোনো কারণ নাই। ডিফিউজ গয়টার হলো টক্সিক গয়টার, হরমোন লেভেল অনেক বেড়ে গেলে আমরা টক্সিকের মধ্যে আবার মাল্টিটক্সিক, মাল্টিনিউডুলার গয়টার, গ্রেভস ডিজিজ এগুলো আছে, এগুলো নিয়ে ফিজিশিয়ানরা অনেক আলাপ করবেন। নিউপ্লাজম বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। বিনাইনের মধ্যে ফলিকুলার এডিনোমা একটা বিনাইন টিউমার, যার জন্য আমরা সার্জারি করে থাকি। আমরা ইএনটিতে হেড নেক সার্জারি নিয়ে যেহেতু কথা বলছি, আমরা থাইরয়েডের অনেক ডিজিজ বাট নেকের সোয়েলিং এর রোগীরা আমাদের কাছে আসে। থাইরয়েডাইটিস একটা জিনিস আছে, অটোইমিউন থাইরয়েডাইটিস বা হাশিমোটোস থাইরয়েডাইটিস, এদের পেশেন্টদের কিন্তু অনেক সময় পেইন এবং ফিভার নিয়ে আসে, এবং ফিভার এবং পেইনের এই পেশেন্টদেরকে অনেক সময় ডায়াগনোসিস মিস হয়। শুধুমাত্র পেশেন্ট যখন গলায় ব্যথা, জ্বর, ফ্রিকুয়েন্ট জ্বর, অনেক অ্যান্টিবায়োটিক অনেক কিছু খাওয়ানোর পরও অটোইমিউন থাইরয়েডাইটিস ভালো হয় না, স্টেরয়েড দিয়ে এটা ট্রিটমেন্ট করতে হয়। ডায়াগনোসিসটা করতে হবে থাইরয়েডের নেকে হাত দেওয়ার পরে যদি এটাতে টেন্ডারনেস পাওয়া যায়। থাইরয়েড সোয়েলিং বেশিরভাগ টেন্ডার না, এক্সেপ্টিং অটোইমিউন থাইরয়েডাইটিস। এমনি ব্যাকটেরিয়াল থাইরয়েডাইটিসের কথাও বলে, খুব রেয়ার ডিজিজ দেখা যায়। আমরা থাইরয়েড নিয়ে বেশি ডিটেলসে যাব না। থাইরয়েড
টিউমার নিয়ে যে কথা আমরা শুরু করেছিলাম যে প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, লিম্ফ নোডের মধ্যে টিউমারের আমরা কথা বলি, বা যদি অর্গান স্পেসিফিক যদি প্রাইমারি টিউমার হয় তাহলে যেমন লিম্ফোমাস প্রাইমারি টিউমার অফ দ্য লিম্ফ নোডস, গ্ল্যান্ডের মধ্যে বিনাইন হোক ম্যালিগন্যান্ট হোক, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, এগুলোতে আমরা বিনাইন যেগুলো পাই এডিনোমা। আর কার্সিনোমার কথা তো বললাম যে প্যারোটিডের মধ্যে এডিনয়েড সিস্টিক কার্সিনোমা এবং এডিনয়েড সিস্টিক কার্সিনোমা আর মিক্রোফিডারময়েড কার্সিনোমা খুব কমন, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডও এগুলো হয়। আর প্যারাথাইরয়েডের মধ্যে প্যারাথাইরয়েড এডিনোমা, প্যারাথাইরয়েডের ম্যালিগনেন্ট টিউমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগনেন্সি হয়ে থাকে, এবং বিনাইন যেটা হবে সেটারও কিন্তু ম্যালিগনেন্সির মতোই এফেক্ট হয়। কারণ প্যারাথাইরয়েড টিউমারের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যেহেতু এটা ক্যালসিয়াম মেটাবলিজম কন্ট্রোল করে, এবং এই ক্যালসিয়াম লেভেল, প্যারাথর্মোন লেভেল বেড়ে গেলেই শরীরে সার্কুলেশনে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, ওটা বোন থেকেও নিয়ে আসে, অ্যাবজর্পশনও বাড়িয়ে দেয়, শরীরে ক্যালসিয়ামের লেভেল বেশি থাকে, এবং স্টোন ফর্মেশন অফ দ্য কিডনি অনেক সময় নেফ্রোলজিস্টরাই আমাদের কাছে পাঠান যে অনেকগুলা বারবার রিপিটেডলি স্টোন হচ্ছে বা একবার স্টোন হলো, প্যারাথাইরয়েড এটা প্রোটোকল, প্যারাথাইরয়েড হরমোন দেখা, এবং যদি পাওয়া যায় কোনো স্ক্যান করে হরমোন লেভেল বেশি হলো, স্ক্যান করে এডিনোমা পাওয়া গেল, তাহলে এটার ট্রিটমেন্ট আগে করতে হয়। ক্যারোটিড বডি টিউমার এটা ক্যামোডেক্টোমা, এটার সাথে আরো অনেক টিউমার বডিতে হয়, মেন 1 মেন 2 এগুলা বইতে খুললে দেখা যাবে অনেক ডিটেলস, আমরা ওরকম না, আমরা শুধু এই যে এই সিস্টেমের টিউমার সম্পর্কে আমরা অল্প কিছুই বলে থাকি যেটা ডায়াগনোসিস করতে পারলে, এবং এটা ভাস্কুলার সার্জনরা এই সার্জারি করেন। আমরা নেক সার্জারি যারা করে থাকি এদের মধ্যে কেউ কেউ এটার প্র্যাকটিস করে অপারেশন করে ফেলে, আমি যেমন অপারেশন করে ফেলি, আমার অনেক ফ্রেন্ডও কিন্তু করে ফেলে, কারণ যখন আমরা একটা লিম্ফ নোড প্রপার ডায়াগনোসিসের আগে একটা লিম্ফ নোড বা নেক নোড হিসেবে আমরা অনেক সময় ওরকম ডায়াগনোসিস করে যখন ঢুকে যাই, প্রপার ইনভেস্টিগেশন করলে এটা ডায়াগনোসিসটা মিস হওয়ার কথা না। কিন্তু কখনো কখনো সব ইনভেস্টিগেশন না করে এরকম ক্ষেত্রে আমরা আগে থেকে, আজকে যেমন ভাস্কুলার স্টাডিজ বা অন্যান্য স্টাডিজে খুব ক্লিয়ার বোঝা যায়, এক সময় এই ইনভেস্টিগেশনগুলো ছিল না, তখন আমরা নেক লিম্ফ নোড হিসেবে ওপেন করেও আমরা ক্যারোটিড বডি টিউমার ডায়াগনোসিস করেছি এবং ডিসেকশনও করেছি। সোয়ানোমা ভ্যাগাস নার্ভ থেকে, যে কোনো নার্ভ থেকে নেকের মধ্যে, এটা একটা নিউরোমার মধ্যে একটা টিউমার, এবং এটা প্রাইমারি টিউমার হিসেবে, এবং সোয়ানোমা কিন্তু কখনো কখনো ম্যালিগন্যান্ট সোয়ানোমা হয় এবং বিনেন সোয়ানোমা হয়। নেকের মধ্যে এগুলো পাওয়া যায়, দেখতে মানে ফ্যাট মতো, লাইফোমার মতো ফিলিং, কিন্তু আলটিমেটলি এক্সপোজ করলে দেখা যায় যে এটা নার্ভ টিউমার থেকে আসছে। এই জন্য আজকে এফএনএসি আসছে, যেমন এফএনএসি আজকে মাত্র 25-30 বছরের একটা ইনভেস্টিগেশন, এর আগে তো মানুষ এটা কোনোভাবেই বুঝতে পারতো না। কাজে আমরাও প্রথম যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি, তারপরে পরে দেখলাম যে এফএনএসি খুব ইনফরমেটিভ এবং খুব পপুলার একটা, এর আগে এফএনএসি সম্পর্কে মানুষের ধারণাও ছিল না। সেকেন্ডারি অনেকবার বলা হয়েছে আপার অ্যারোরেসি ট্র্যাক্ট থেকে আসে, ইট ক্যান বি স্কোয়ামাস সেল কার্সিনোমা। একটা লিম্ফ নোডের ভিতরে একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা পাওয়া মানেটা কি? মানেটা হলো লিম্ফ নোডের ভিতরে তো লিম্ফেটিক স্ট্রাকচারই থাকবে, স্কোয়ামাস সেল তো থাকার কথা না, কাজেই এটা কোথাও থেকে আসছে। এডিনো গ্ল্যান্ডুলার স্ট্রাকচার তো এটার ভিতরে থাকার কথা না, ওটার ভিতরে থাকবে শুধু লিম্ফোসাইটস। কাজেই যদি দেখি যে আমরা এখানে এডিনোকার্সিনোমা আসলো মেটাস্টেসিস, তার মানে আইদার স্যালাইভারি গ্ল্যান্ড হোক বা থাইরয়েড গ্ল্যান্ড হোক, এরকম কোথাও থেকে আসছে। কেমন আবার নিচের দিকে হলে ইজোফেগাস থেকেও আসতে পারে, এরকম এসে থাকে যদি হয়। কাজে এই জিনিসগুলা একই কথাই কিন্তু ঘুরে ফিরে আমরা বলতেছি, এবং একই কথায় ঘুরে ফিরে খেয়াল করতে হবে যে টিউমার প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, এবং সেকেন্ডারিজ আর কমন। লিম্ফ নোডের এই যে এখানে যে ক্লাসিফিকেশনটা, আমি শুধু শোনার জন্য, বোঝার জন্য বলতেছি, কারণ আরো একটা ব্যাপার হলো যে আমি দেখেছি এমবিবিএস এ একবার কেউ, আমাদের একজন এক্সামিনার, এই ক্লাসিফিকেশনটাও কিন্তু রিটেনে এসিকিউতে দিয়ে দিয়েছেন যে লিম্ফ নোডের যে আমরা ক্লাসিফিকেশনটা কিরকম ভাবে হয়, নোডাল ক্লাসিফিকেশন। তো এখানে আসলে সবার জন্য এভাবে মনে রাখাও খুব কঠিন, কিন্তু আমরা তো মনে রাখবোই, বিকজ আমরা এগুলো নিয়ে যারা কাজ করি আন্ডার গ্রাজুয়েট লেভেলে, কিন্তু গ্রস মনে রেখে যেতে হয়, যাতে করে অন্তত কিছু লিখলে যাতে করে নাম্বারগুলা একদম মিস না হয়। এনএক্স একটা কথা বলে, নোট ক্যানট বি অ্যাসেসড, এই জিনিসটা বোঝা অনেক কঠিন। নোট ক্যানট বি অ্যাসেসড মানে হলো একটা ল্যারিংসের টিউমার, এটা লিম্ফ নোডের মধ্যে হয়ে দুইটা মিলে একটা মাস হয়ে গেছে। এখন টিউমারটা কি লিম্ফ নোড থেকে শুরু হলো, না ল্যারিংস থেকে শুরু হলো, ফ্যারিংস থেকে শুরু হলো, ইজোফেগাস থেকে শুরু হলো, এত বড় হয়ে গেল যে প্রাইমারি টিউমার ক্যানট বি অ্যাসেসড। কাজেই এখানে লিম্ফ নোড
নাকি এটা অরিজিনাল টিউমারটাই এত বড় হয়ে আসছে, এই ধরনের সিচুয়েশনকে অ্যানেক্স বলে। ক্লাসিফিকেশন অনুসারে সবাই নিচে থাকার কথা ছিল, কিন্তু ক্লাসিফিকেশনটা এভাবেই চলে। N0 ক্লিনিক্যালি পজিটিভ কোনো লিম্ফ নোড নাই, এটাকে আমরা বলি N0 লিম্ফ নোড, অর্থাৎ লিম্ফ নোড ক্যানট বি রিকগনাইজড। N1 সিঙ্গেল ক্লিনিক্যালি হোমোলেটারাল পজিটিভ লিম্ফ নোড, কিন্তু 3 সেন্টিমিটারের নিচে। এখানে মানে 3 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার, এই দুইটা শব্দ 3 থেকে 6 লিম্ফ নোড, যেহেতু লিম্ফ নোড আমাদের ক্লাসিফিকেশনে N1 2 3, এখানে 3 একটা ফ্যাক্টর আছে। এই কথা মনে রাখলে যে 3 সেন্টিমিটারের ছোট হলে N1, 3 সেন্টিমিটার থেকে বড় হলে N2, আর 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয়ে গেলে এটা N3, বা 6 সেন্টিমিটারের বড় হলে, কাজে 3 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত এই অঙ্কটা মনে রাখা খুব কঠিন না। আমরা যারা রেগুলার কাজ করি তাদের জন্য তো নাই, তবে প্রথম যারা 2-4 বার পড়বে তাদের জন্য আমি বলবো যে খুব খেয়াল করলেই পারে যে N1 N2 N3। কাজেই বলছে যে N1 হবে 3 সেন্টিমিটারের ছোট, N2 হবে 3 to 6 সেন্টিমিটার, আর N3 হবে 6 সেন্টিমিটারের বড়। এই একটা বেসিক কথা মনে রেখে এরপরে মোবাইলিটি এবং অন্য কয়েকটা ক্যারেক্টার যোগ করে দিলে, যেমন N1 সিঙ্গেল ক্লিনিক্যালি পজিটিভ হোমোলেটারাল, সেম সাইডে একটা টিউমার, একটা এক সাইডে। N2 সিঙ্গেল ক্লিনিক্যালি পজিটিভ হোমোলেটারাল, কিন্তু 3 সেন্টিমিটার থেকে বড় হলে N2, আবার 6 সেন্টিমিটার ছোট হলে N2। কিন্তু মাল্টিপল হোমোলেটারাল 6 সেন্টিমিটারের কাছাকাছি নাই, মাল্টিপল হোমোলেটারাল, একদিকে অনেকগুলো লিম্ফ নোড, কাজেই কোন সবগুলোই 6 সেন্টিমিটারের ছোট, কাজেই এটা হবে N2। আবার N2-র মধ্যে ABC আছে, মনে রাখার অত দরকার নেই। সিঙ্গেল ক্লিনিক্যালি পজিটিভ হোমোলেটারাল 3 সেন্টিমিটারের ছোট, বড় 6 সেন্টিমিটারের বড়, মাল্টিপল হোমোলেটারাল নান মোর দেন 6 সেন্টিমিটার। কন্ট্রালেটারাল লিম্ফ নোডস, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটার কোনো সাইজ মেনশন নাই, মিনিং দ্যাট যে ওটা যদি 1 সেন্টিমিটারই হয়, টাঙের মধ্যে একটা গ্রোথ আছে ডান দিকে, আর লিম্ফ নোড একটা আছে বাম দিকে, তাহলে এটা কিন্তু N3। কাজেই N2 N2 কাজে N2 এবং অ্যাডভান্স স্টেজে। N3 হলো একটা লিম্ফ নোডের সাইজ যখন 6 সেন্টিমিটারের বড় হয়, তখন এটাকে আমরা N2 বলে থাকি, N3 বলে থাকি। 6 সেন্টিমিটার মানে ভেরি অ্যাডভান্স লিম্ফ নোড। কাজে এটা আমাদেরকে ক্লাসিফিকেশনের জন্য অনেক সময় দেখা যায়। টিউমার ক্লাসিফিকেশনও তো আমরা পড়ি, সব মনেও রাখি না, পরীক্ষার সময় কেউ জিজ্ঞেসও করে না। কিন্তু এই লিম্ফ নোডের ক্লাসিফিকেশন আমি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় এতদিনের মধ্যে দেখলাম যে একবার সিকিউতে দিয়ে দিল। এখন একটা কোশ্চেন কেউ যদি অ্যান্সারই করতে না পারে, তাহলে আমার মনে হয় গ্রস জিনিসটা মনে রাখা দরকার। এই যে এত হোমোলেটারাল পজিটিভ, 3 সেন্টিমিটারের বড়, এই 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার মিলে মোটামুটি ডিসক্রিপশন দিলে সবাই প্রত্যেকটা যে কন্ট্রালেটারাল হতে পারে। N1 N2 N3 এই তিনটা ক্লাসিফিকেশন পরীক্ষায় লিখলেই যথেষ্ট। N1 মানে সিঙ্গেল হোমোলেটারাল লিম্ফ নোড, আর N2 মানে 3 সেন্টিমিটারের চেয়ে বড়, 6 সেন্টিমিটারের ছোট, এক সাইডে যদি থাকে হোমোলেটারাল যদি থাকে, অথবা 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটারের চেয়ে বড় হলেই এটা N3। এই তিনটা ক্লাসিফিকেশন লিখলেই ফুল মার্ক পাওয়া যাবে। আর অপোজিট সাইডে যেটা, ওটা পরীক্ষার সময় জিজ্ঞেস করলে কেউ যদি অ্যান্সার করতে পারে তাইলে ভালো। গ্রসলি এই কথাটাই মনে রাখতে হবে। লিম্ফ নোডের লেভেল আছে, যে আমরা যে ন্যাকের মধ্যে লিম্ফ নোড গুলা যে আমরা এক্সামিন করব, লিম্ফ নোড যে গ্রুপ আছে, লেভেল আছে, এই লেভেল গুলা আমাদেরকে খেয়াল রাখতে হয়। এবং পিছন দিক থেকে সাবমেন্টাল লিম্ফ নোডকে আমরা বলি লেভেল 1 লিম্ফ নোডস, এবং সাবমেন্ডিবুলার লিম্ফ নোডসও লেভেল 1। সাবমেন্টাল হলো লেভেল 1A, সাবমেন্ডিবুলার হলো লেভেল 1B। কিন্তু আপার জুগুলার লিম্ফ নোড বা জুগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড হলো লেভেল 2। মিডল জুগুলার লিম্ফ নোড হলো ইন্টারজুগুলার ভেইনের মিড পার্টে নেকের মধ্যে, এটা হলো লিম্ফ নোড লেভেল 3। এবং লোয়ার জুগুলার হলো লিম্ফ নোড 4, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হলো 5, এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য মিড লাইন, অ্যান্টেরিয়র মিড লাইনে ওই যে সুপ্রাস্টার্নাল সুপ্রাপিয়াল এই গ্রুপগুলো হলো 6। এরকম আমাদেরকে, আমরা কিন্তু এমবিবিএস পরীক্ষায় এটা খুব কমনলি জিজ্ঞেস করি না, তবে কেউ অ্যান্সার করতে পারলে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ। কাজে এটা কিন্তু কয়েকবার পড়ে এই লিম্ফ নোড, যেহেতু লিম্ফ নোড সিস্টেমেটিক্যালি এক্সামিন করতে হয়, এবং পিছনে দাঁড়িয়ে প্রথমে লেভেল 1 সাবমেন্টাল এন্ড সাবমেন্ডিবুলার, লেভেল 2 আপার জুগুলার, লেভেল 3 মিডল জুগুলার, লেভেল 4 লোয়ার জুগুলার, লেভেল 5 সুপ্রাক্লেভিকুলার, এইটুকু পর্যন্ত পারলে আমরা এমবিবিএস পরীক্ষাতে মনে করি যে একদম 10-এ 10, ওখানে কোনো ফাঁক নাই। হজকিন্স লিম্ফোমা এবং নন হজকিন্স লিম্ফোমা লিম্ফেটিক সিস্টেমের ডিজিজের জন্য আমরা মনে রাখতে হবে যে নন স্পেসিফিক লিম্ফেডিনাইটিস, স্পেসিফিক লিম্ফেডিনাইটিস,
নন স্পেসিফিক হলো যে কোনো আপার এয়ারওয়ে টেরিটরি ইনফেকশনের জন্য এবং স্পেসিফিক লিম্ফ নোড টিউবারকুলোসিস এটা ছাড়া হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা প্রত্যেকটার জন্যই কিন্তু হাই গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, লো গ্রেডের কথা মনে রাখতে হবে। এবং আমরা এই সাধারণত এখানে যে কেন হয় লিম্ফ নোডের আননোন কারণে টিউমার হয়, বার্কিটস লিম্ফোমা বা কি জাতীয় জিনিস কিছু ভাইরাল হয়ে থাকে। আমাদের লিম্ফেটিক সিস্টেম এবং স্যালাইভারি সিস্টেমের যে জর্গেন সিনড্রোম এবং ইমিউনোসাপ্রেশনের জন্য এগুলো বড় হয়। এগুলা আমরা এই রিজিয়নে হিসেবে আসলো। এগুলো আন্ডার গ্র্যাজুয়েশনে অত কিছু বলার দরকার নেই। আমরা নন হজকিন্স বা হজকিন্স লিম্ফোমা সম্পর্কে ৩ টা গ্রেডের কথা বলছি। এখানে আরেকটা ক্লাসিফিকেশন অফ লিম্ফ নোডস, এই যে আমি লেভেলের কথা বললাম, সমস্ত বডির এই লিম্ফ নোডের একটা ক্লাসিফিকেশন আছে। খুব মনে রাখা খুব সহজ, কিন্তু একটু খেয়াল করতে হবে। কারো আমরা এটা ট্রিটমেন্টের জন্য আন্ডার গ্র্যাজুয়েশনে কেউ মনে রাখবেন এটা আমরা মনে করি না। কিন্তু এটা একটু খেয়াল করলেই কিন্তু জিনিসটা মনে থাকে এবং স্টেজ বুঝে এই যে রোগীর প্রগনোসিস, আমার পেশেন্টটা, আমার আত্মীয়টা, আমার কাছের একটা লোকের এই যে লিম্ফ নোডের বড় হলো এবং লিম্ফোমা হলো, কোন স্টেজে কিভাবে আমরা হলে তার প্রগনোসিসটা কি হবে, সেই প্রগনোসিসটা ৪ টা স্টেজে ভাগ করা হয়। এটা অ্যান আরবর ক্লাসিফিকেশন বলে। অ্যান আরবর ক্লাসিফিকেশন। অ্যান আরবর একটা শহর, এটা আমেরিকাতেও আছে, এটা কানাডাতেও আছে, সব আছে, দিনাজপুর ইন্ডিয়াতেও আছে, পশ্চিম দিনাজপুর বলে ওরা। কাজে এরকম অ্যান আরবর শহরটা অনেক শহরে কিন্তু কানাডা এবং আমেরিকাতে, অনেক শহরে কিন্তু অস্ট্রেলিয়া এবং কানাডাতে বা আমেরিকাতে বা ব্রিটেনে একই নামে আছে। কাজে এখানে অ্যান আরবর, এটা আমেরিকার অ্যান আরবরে ওরা প্রতি বছর ওখানে এই নমিনক্লেচার এবং ক্লাসিফিকেশনের উপরে অ্যানাটমিক্যাল নমিনক্লেচার এবং এই লিম্ফেটিক সিস্টেমের গ্রুপ ওখানে কনফারেন্সে বসেন এবং ওনারা ওগুলো ঠিক করেন। সেই হিসাবে ওনারা যে স্টেজিং করছেন, স্টেজ 1 সিঙ্গেল লিম্ফ নোড রিজিয়ন। রিজিয়ন মানে এই যে আমি এতক্ষণ বললাম সাবমেন্টাল গ্রুপ রিজিয়ন, সাবমেন্ডিবুলার গ্রুপ রিজিয়ন, অ্যান্টিরিয়র ট্যাঙ্গেল, পোস্টেরিয়র ট্যাঙ্গেল, এরকম সিঙ্গেল লিম্ফ নোড রিজিয়ন যদি ইনভলভ করে, অথবা একটা এক্সট্রা লিম্ফেটিক সাইট। লিম্ফ নোড কিন্তু লিভারে অনেক লিম্ফেটিক টিস্যু থাকে, তারপরে স্প্লিনে অনেক লিম্ফেটিক টিস্যু থাকে, অথবা বোনের ভিতরে অনেক লিম্ফেটিক টিস্যু থাকে, ম্যাক্সিলারি সাইনাসে লিম্ফেটিক টিস্যু থাকে, ফ্যারিংসে লিম্ফেটিক, ইন্টেস্টাইনে ফিয়ার স্পেসে, এরকম একটা রিজিয়নের মধ্যে যদি ইনভলভ করে তাহলে আমরা এটাকে বলি স্টেজ 1। স্টেজ 2 হলো দুইটা লিম্ফ নোড রিজিয়ন কিন্তু ওয়ান সাইড অফ দ্য ডায়াফ্রাম, অথবা একটা এক্সট্রা লিম্ফেটিক, একটা লিম্ফ নোড, এই দুইটা জায়গা হলে ডায়াফ্রামের এক সাইডে পর্যন্ত স্টেজ 2। স্টেজ 3 হলো বোথ সাইডস অফ দ্য ডায়াফ্রাম। যদি দুইটা গ্রুপও ধরে, এখন ডায়াফ্রামের এক সাইডে যদি দুই গ্রুপ হয় তাহলে এটা হলো স্টেজ 2। ডায়াফ্রামের দুই সাইডে যদি দুই গ্রুপ হয় এটা স্টেজ 3। আবার এখানে আরো দুইটা তিনটা শব্দ আছে। 3 ই গ্রুপিং এ আসে এক্সট্রা লিম্ফেটিক সাইট, স্প্লিন হতে পারে, বোন হতে পারে, লিভার হতে পারে, যে কোনোটা। আবার এস, এস মানে হলো যদি স্প্লিন ইনভলভ করে, কেমন এটা। স্টেজ 4 হলো ডিফিউজ ডিসেমিনেটেড ইনভলভমেন্ট অফ দ্য এক্সট্রা লিম্ফেটিক সাইট প্লাস লিম্ফ নোডস। এবং অনেক রোগী দেখি আমরা একদম নেক, অ্যাবডোমেন, বোনস, অনেক ইনভলভমেন্ট, ডিফিউজ ইনভলভমেন্ট, এতে প্রগনোসিস খারাপ। এই অ্যানারবর ক্লাসিফিকেশনটা একটা প্রগনোস্টিক ক্লাসিফিকেশন। কেমন, এটা পরীক্ষার সময় কাউকে জিজ্ঞেস করা হয় না, রিটেনও এগুলো আসে না, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং। আমি বলবো যে ইন্টারেস্টিং, ডিপেন্ডিং অন দ্য প্রগনোসিস, যে রোগীটা ডায়াগনোসিস হলো এটা কোন স্টেজে আছে সেটা বোঝার জন্য আমরা এটা সম্পর্কে কথা বললাম। ডায়াগনোসিস কতদিন, এগুলা ইন্সপেকশন করব, পালপেশন করব। লিম্ফ নোডের ব্যাপারে আমরা সবসময় পিছন থেকে নেক এক্সামিন করব এবং ইনভেস্টিগেশনের মধ্যে সাইটোলজি, সাইটোলজি হলো ফাইন নিডল এক্সপ্রেশন সাইটোলজি, এফএনএবি অথবা এফএনএসি, ট্রু কার্ড বায়োপসিও করা হয়। এবং হিস্টোপ্যাথোলজি, অনেক সময় লিম্ফ নোড হিস্টোপ্যাথোলজি তো একটা খুব কমন জিনিস, কাজে এটা করা হয়। রেডিওলজি, এখানে সিটি স্ক্যান এবং এমআরআই দিয়ে কতটুকু ইনভলভ হলো। আল্ট্রাসোনোগ্রাম, অ্যাবডোমেন এবং নেকে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি। ইভেন থাইরয়েড মেটাস্টেসিস হলো আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, কখনো কখনো সিটি স্ক্যান এবং এমআরআই করি যখন সন্দেহ হয় যে কোথাও আছে। আর যখন আছে কিনা এক্সক্লুড করতে চাই তখন ওরকম আমরা এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন ফ্রম স্ক্রুটাম, অ্যাবডোমেন, থোরাক্স এবং হেড নেক, এবং পুরা মাথায় কোনো বাম্প লাম্প আছে কিনা সেখান থেকে লিম্ফ নোড আসে, এগুলো আমরা কিন্তু পুরা জেনারেল এক্সামিনেশন করে নিতে হয়। হেড নেকের টিউমার সম্পর্কে একটা খুব পপুলার ওয়ার্ড অকাল্ট প্রাইমারি।
আন্ডার গ্রাজুয়েশনে আমরা ওই নিয়ে বেশি বলি না। আমার মনে হয় সব ডাক্তারেরই এই শব্দটা জানা দরকার। কারণ ডাক্তার সাহেবরা যখন প্রেসক্রিপশনে লেখেন তখন অন্যরা বুঝতে পারি না। খুবই সিম্পল একটা কনসেপ্ট। সেটা হলো যে নেকের মধ্যে একটা লিম্ফ নোডের মধ্যে একটা মেটাস্টেসিস পাওয়া গেল, স্কোয়ামা সেল কার্সিনোমা। আসছে কোত্থেকে? আপার এরোরেজিস্টার থেকে, টনসিল থেকে হতে পারে, ফ্যারিংস থেকে হতে পারে, সাইনাস, টাং, ফ্লোর অফ দ্য মাউথ, তারপরে আপার হাইপোফ্যারিংস, ল্যারিংস, যেকোনো জায়গা থেকে আসতে পারে। কিন্তু সব রকমের ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখা গেল যে কোথাও কোনো প্রাইমারি টিউমারের কিছু পাওয়া গেল না। অর্থাৎ প্রাইমারি সাইটটা এত ছোট এবং মিউকাস মেমব্রেন থেকে ভিতরে এমন জায়গায় লুকিয়ে আছে, নেজোফ্যারিংস থেকে খুব কমনলি হয়ে থাকে। কাজেই এটা দেখা গেল কোথাও, ইভেন নেজোফ্যারিংস, বেজ অফ দ্য টাং, টনসিল, সব জায়গা থেকে বায়োপসি পর্যন্ত নিলাম, কিন্তু কোথাও পাইলাম না কোনো ইয়ে। যত রকমের এন্ডোস্কোপিক এক্সামিনেশন থেকে শুরু করে সব পরীক্ষা করে শেষ পর্যন্ত আমরা যখন সিটি স্ক্যান, এমআরআই করলাম, আমরা প্যাট স্ক্যান করলাম, কোথাও প্রাইমারি পাওয়া গেল না। তখন এটাকে বলা হয় আননোন প্রাইমারি বা অকাল্ট প্রাইমারি। যেমন আমরা বলি যে অকাল্ট ব্লাড ইন দ্য স্টুল, দেখা যায় না এরকম ব্লাড স্টুলে থাকে, এরকম অকাল্ট শব্দটা ওইখানেও ব্যবহার করা হয়। কাজে অকাল্ট প্রাইমারিটা এরকম একটা কনসেপ্ট, যে সাসপেক্টেড এরিয়া থেকে বায়োপসি করার পরে সব ইনভেস্টিগেশন করে আমরা দেখলাম, এটা একটা কনসেপ্ট। এটা আমাদের ক্যারোটিড বডি টিউমার সম্পর্কে ডিটেলস কিছু বলার নাই। ক্যামোডেক্টোমা এর কাজটা সবাই আমরা জানি যে স্লাইট অল্টারেশন অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, অক্সিজেন লেভেল, কার্বন ডাইঅক্সাইড লেভেল, ইলেকট্রোলাইট লেভেল, এটা ওইভাবে রেসপন্স করে এবং সমস্ত বডির মূলে ইন্টেরিয়র ইন্টারনাল এনভায়রনমেন্টকে কন্ট্রোল করে। এগুলা নন ক্রোমেফিন সেল থেকে অ্যারাইজ করে। এই ক্যারোটিড বডি টিউমার যখন হয় তখন তো আমাদের এটা কেটে ফেলতেই হয়। একটা জিনিস মনে রাখার বিষয় আছে এখানে, যে আমরা যখন ব্লাড ভেসেল, ব্লাড সাপ্লাইয়ের কথা বলি, প্রতি গ্রাম অফ টিস্যুতে 4000 ml পার মিনিট এটাতে ব্লাড ফ্লো করে। কত স্পিডে! লিভারে যেখানে 500 ml, লাংয়ে যেখানে 400 ml, কিডনিতে একটু বেশি 500-600 ml ব্লাড, ব্রেইনের মধ্যে 400 ml এর মতো ব্লাড প্রতি মিনিটে ফ্লো করে। আর এখানে ইয়ে হলো 4000 ml অফ ব্লাড। যেহেতু এখানে ব্লাডে একটু কোনো চেঞ্জ হলে এটা যেন ধরতে পারে। The tumors are usually benign. Malignancy is a very, very rare. এরা নন সিক্রেটিং, এখান থেকে কিন্তু কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইয়ে করে না। পেইনলেস লাঞ্জ মুভস সাইড টু সাইড, কিন্তু উপরে নিচে মুভ করে না। এখানে হাতে ধরলেও ব্রুইড পাওয়া যায়, ট্রান্সমিটেড পালসেশনও পাওয়া যায়, হাতে ধরে ইয়ে করলে পাওয়া যায়। আমরা কিন্তু স্টেথোস্কোপ দিয়ে শুনলে এটা আমরা ব্রুইডটা শুনতে পাই। সার্জারি ইজ অলওয়েজ দ্য ট্রিটমেন্ট। সার্জারি ইজ অলওয়েজ দ্য ট্রিটমেন্ট। কেমন? আমার এরকম এক্সপেরিয়েন্স আছে। আমি একজন এখন একজন প্রফেসর অফ প্যাথোলজি নেকের মধ্যে উনার ইনসিডেন্টালি কথাটা বলি। উনি আমার বন্ধু মানুষ। উনি আমাকে বলছিলেন যে, "ভাই, আমার ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে, টনসিল আছে, আপনি একটু অপারেশন করে দিবেন।" উনাকে আমি অপারেশন করতে যাওয়ার পরে টেবিলে যেয়ে বলে যে, "আমার একটা লিম্ফ নোড আছে, আপনি এটা একটু ফেলে দিয়েন।" আমি প্যাথোলজিস্ট ভয় পাই। আনফরচুনেটলি আমি যখনই এই সেপ্টাম কারেক্ট করে টনসিল রিমুভ করে নেকে ইনসিশন দেওয়ার সাথে, সাথে দেখলাম যে এটা ক্যারোটিড বডি টিউমার। কেমন? যেহেতু আগে এক্সামিন করি নাই। এরকম কাজ আমরা ভুলে, ভুলে কখনো করে ফেলি। কেমন? ওখানে তখন আমি তো ওইটা, কারণ আমি যদি তখন যা সেলাই করে বন্ধ করে দিয়ে আসি, অনেক হুড়, হুড় করে ব্লিডিং ছুটলো, তখন কিন্তু ভাস্কুলার সার্জন যখন সেকেন্ড টাইম এটা করতে যাবে, এই ফিল্ড তার জন্য খুব ডিফিকাল্ট হবে। আর আমার যেহেতু এগুলো করার এক্সপেরিয়েন্স ছিল আগে থেকে, সেজন্য আমি ওনারটাও করে দিয়েছিলাম। এখন অবশ্য আমরা জানে শুনে এগুলো আর করতে চাই না। এটা আমি আরো আজ থেকে অন্তত 15-20 বছর আগের কথা বলছি। কিন্তু এখন আমাদের ভাস্কুলার সার্জারি অনেক ডেভেলপড এবং আমাদের ভাস্কুলার ফেলোরা এবং ভাস্কুলার সার্জারি করার আমাদের কলিগরা অনেক এক্সপার্ট এবং নতুন একটা স্পেশালিটি হিসেবে গত 15-20 বছর থেকে এটা ইমার্জ করেছে। কাজেই ওনারাই এটা সার্জারি করেন। ম্যানেজমেন্ট প্রোটোকল ফর দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। যদি কনজেনিটাল কিছু হয় তাহলে তো সেভাবেই ট্রিটমেন্ট করতে হয়, এক্সিশন ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু সেকেন্ডারি টিউমার যদি হয় তাহলে ওটা আমাদের রেডিক্যাল নেক ডিসেকশন, মডিফাইড নেক ডিসেকশন, আমরা এ ব্যাপারে আরো কিছু কথা বলবো। প্রাইমারি অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্টগুলো কি হয়? কেমন? আমরা যে ট্রিটমেন্টের কথা বলি, ক্যান্সার ট্রিটমেন্টের এইম, ক্যান্সার ট্রিটমেন্ট সম্পর্কে ডেফিনিশন, আমরা এই কয়েকটা জিনিস কিউর, কিউর শব্দটার অর্থ কি? কিউর শব্দের অর্থ হলো একটা পেশেন্ট 5 ইয়ার্স সার্ভাইভ করবে। 5 ইয়ার্স পরে উনার আর আসলে এই ক্যান্সারটা দেখা যায় না। অথবা 5 ইয়ার্স পর্যন্ত যদি বেঁচে থাকে, আমরা মনে করি যে উনার আমরা সার্জারি করেছি, রেডিওথেরাপি দিয়েছি, কেমোথেরাপি দিয়েছি, হি ইজ কিউরড। এটা হলো আমাদের এই সার্জারির এইম এবং 5 ইয়ার্স সার্ভাইভাল
যদি হয় তাহলে। এই ছাড়া আমরা যে ট্রিটমেন্ট করে থাকি, আমরা একটা পেলিয়েশন বলি। পেলিয়েটিভ ট্রিটমেন্ট টু রিডিউস সিম্পটম, প্রলং সারভাইভাল। একটা পেলিয়েটিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আমরা বলে থাকি কিউরেটিভ ট্রিটমেন্ট, পেলিয়েটিভ ট্রিটমেন্ট। একজনের যদি অ্যাসিডি গ্যাস্ট্রিক হয়, অথবা একজনের যদি লাংয়ে ইনফেকশন হয়, টিউবারকুলোসিস হয়, আমরা ট্রিটমেন্ট করি কেন? কিউর করার জন্য। কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট করি কেন? কিউরের একটা টার্গেট আছে, সেটা হলো 5 ইয়ার্স সারভাইভ করে গেলে আলহামদুলিল্লাহ। আর যদি 5 ইয়ার্স সারভাইভ না করে, তারপরেও ওনাকে আমরা যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি পেলিয়েশন। ফর এক্সাম্পল, একটা গ্রোথ ল্যারিংস ফ্যারিংস এমনভাবে ইনভলভ করলো আমরা কিছু করতেই পারতেছি না, ট্রাকিস্টমি করে দিলাম, এটা একটা পেলিয়েটিভ ট্রিটমেন্ট। একটা রোগী একদম খেতে পাচ্ছে না, ফ্যারিংস ইজোফেগাস মিলিয়ে টুমা করা যতটুকু সম্ভব হয়। এই গ্রস কথাগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদের মনে রাখতে হবে, এবং বেসিক্যালি এখনই এগুলা শিখার সময় এই কথাগুলা। ট্রিটমেন্ট মডালিটিস কি কি? এই শব্দগুলো অনেক সময় পরীক্ষার সময় মডালিটি জিজ্ঞেস করলো, এই শব্দটাই বুঝলাম না, কি জবাব দেব? মডালিটি মানে আইদার ইট ইজ সার্জারি অর রেডিওথেরাপি অর কেমোথেরাপি অর কম্বিনেশন, অথবা নো ট্রিটমেন্ট। একটা জিনিস কিন্তু আছে নো ট্রিটমেন্ট। এমন একটা পেশেন্ট এমন স্টেজে উপায় নেই, এই চিকিৎসা না করাই ভালো। কারণ এটা তো 3 মাস 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে যে রোগী মরে যাবে, সেই রোগীকে এটাকে বলা হয় নো ট্রিটমেন্ট, যে না, ওনাকে আর কষ্ট দেওয়ার দরকার নাই, ওনাকে সাপোর্ট দিয়ে যতটা ইয়ে করা যায়। সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি কম্বিনেশন, যেমন ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, আমরা সার্জারি করি, পরবর্তী বলি রেডিওথেরাপিতে। আর্লি স্টেজে বলি যে সার্জারি করে দেব, ক্লিয়ার, কিছু করব না, অথবা শুধু রেডিওথেরাপি দেব, ক্লিয়ার। একই রেজাল্ট পাওয়া যায়, আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্ট হিসেবে জাজ করব। কাজে সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এগুলো হবে আমাদের প্রাইমারি টিউমারের জন্য আমরা যে সার্জারি করে থাকি। যেমন টাঙ্গের হলে গ্লোসেক্টমি, হেমিগ্লোসেক্টমি, ফার্স্ট ল্যারিংসের জন্য টোটাল ল্যারিঞ্জেক্টমি, পার্শিয়াল ল্যারিঞ্জেক্টমি, ফ্যারিংসের কোনো অংশের মধ্যে হলে ফ্যারিঞ্জেক্টমি, একটা টনসিলের মধ্যে হলো টনসিলেক্টমি, ইজোভেগাসের মধ্যে যদি হয়, ইজোভেগাসের একটা পার্ট কেটে দিয়ে এটা রিকনস্ট্রাকশন করা হয়, আইদার স্টোমাক পুল আউট করে করা হয়, অথবা জুজেনাম বা ইলিয়াম আইনে করা হয়, অথবা ট্রান্সভার্স কোলন বা অ্যাসেন্ডিং কোলন এনে করা হয়। এগুলা রিকনস্ট্রাকশন অনেক কম্বিনেশন আছে। অনেক সময় কমান্ডো অপারেশন একটা অপারেশনের নাম আছে এখানে। এটা বলা হয়, এগুলো ভবিষ্যতে আপনারা যারা কাজ করতে যাবেন এরা শুনবেন বলে আমি কথাটা বলছি। কমান্ডো মানে হলো কম্বাইন্ড অপারেশন অফ দ্য ম্যান্ডিবল উইথ দ্য ওরোফেরিংস। কম মানে কম্বাইন্ড, ম্যান্ড মানে ম্যান্ডিবল, আর উইথ ওরোফেরিংস, এটাকে কমান্ডো অপারেশন। যখন একটা টিউমার ওরাল ক্যাভিটি বা কোথাও হয়ে টাং এবং অনেক জায়গা নিয়ে ইনভলভ হয়ে যায়, তখন আমরা কমান্ডো অপারেশন করে থাকি উইথ নেক ডিসেকশন বা যা করতে হয়। আমি কয়েকটা অপারেশনের নাম বললাম, কিন্তু চিকে একটা গ্রোথ, চিকের এটা এক্সিশন রিপেয়ার করে দেয়, চিকের একটা অনেকটা ফেলে দিলে একটা, আমরা অনেক সময় প্যাক্টোরিস মেজর মাইকোটিনিয়াস ফ্ল্যাপ, এটা মানে স্কিন বুক থেকে প্যাক্টোরিস মেজর মাসেলটা উপরে স্কিন সহ আইনে এখানে রিপেয়ার করি, ল্যারিঞ্জেক্টমিতে করি, চিকি করি। এগুলো নেক সার্জারির অ্যাডভান্স জিনিস। এগুলা স্পেশালিস্ট লেভেলে শিখানো হয়, দেখানো হয়। কাজেই কখনো কখনো স্টুডেন্টরা এগুলো অপারেশন থিয়েটারে যে দেখে ফেলে অপারেশন, যখন সার্জনরা করে, যে সার্জনরা করে এগুলা। কাজে আমরা ট্রিটমেন্ট ফর সার্জারি, ফর প্রাইমারি এবং ফর সেকেন্ডারি আমরা এভাবে করে থাকি। ট্রিটমেন্ট মডালিটির মধ্যে সেকেন্ডারির জন্য আমরা যে এক্সামিনেশন করি, আবার রেজিস্ট্রি ট্র্যাক্টে এক্সামিনেশন করে আমরা চেষ্টা করি যে কোত্থেকে আসলো প্রাইমারিটা, ওখান থেকে অ্যাসেস করার জন্য। লিম্ফোমা ট্রিটমেন্ট হিসাবে কেমোথেরাপি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট, এবং এটাই করা হয়। লিম্ফোমাতে সার্জারির রুল শুধু বায়োপসি নেওয়া, কখনো কখনো বাল্ক কমিয়ে দেওয়ার জন্য সার্জারির কথা বলা হয়, না হলে লিম্ফোমাতে আমরা অন্য কোনো ট্রিটমেন্ট করা হয় না। আমি আজকে এখানেই শেষ করব, এবং নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারই কন্টিনিউ করব, এবং আমি নেকের যে টিউমারগুলো, কনজেনিটাল অ্যাবনরমালিটিগুলো, স্পেশালি যে মিডলাইন সোয়েলিং গুলোর কথা বললাম, ইনফ্লামেশনের কথা বললাম, এগুলা একটু ডিসকাশন আমি কন্টিনিউ করব পরবর্তী ক্লাসে। আসলে এই ক্লাসটার যতটুকু লম্বা, এটা বিএমডিসি রুলের ক্লাসে একটা ক্লাস হিসেবে দেওয়া আছে। আমাদের নতুন কারিকুলাম হচ্ছে, জিনিসগুলো আরো অর্গানাইজ হচ্ছে, কাজে তখন আমরা আবার নতুন করে পাবো। পর্যন্ত নেক্সট আমরা এটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।